আমাদের আজকে পার্ট হচ্ছে আমরা এই পার্টটা নিয়ে কথা বলবো, ভিডিও থেকে কিভাবে আমরা একটা কন্টেন্টে কনভার্ট করতে পারি বা একটা কথাকে কিভাবে আমরা কন্টেন্টে কনভার্ট করতে পারি সেটাই দেখাবো। সো বায়ার আমাকে টপিক দিল হাউ টু ইনক্রিজ ফলোয়ার ইন ইনস্টাগ্রাম, এটার উপর। সো আমি এখানের উপর প্রথমে কাজ হচ্ছে কি আমাকে একটা ইউটিউবে ভিডিও পিক করতে হবে। আমি ভিডিওতে ক্লিক করলাম, ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেসে ক্লিক করলাম, এটাকে আমি নিচে রাখি। ইউটিউবে ভিডিও লিঙ্কটা নিচে রাখলাম। বায়ার আমাকে টপিক দিছে হচ্ছে হাউ টু ইনক্রিজ ফলোয়ার অন ইনস্টাগ্রাম, এই টপিকের উপর বায়ার আমাকে লিখতে বললো। টপিকটাও রাখলাম, ঠিক আছে। এবার আমার কাজ হচ্ছে এটার জন্য আমাকে একটা সফটওয়্যার ইউজ করতে হবে। সফটওয়্যারটা দুইটা ভার্সন আছে, ফ্রি এবং পেড। ফ্রি দিয়ে কাজ হয়ে যাবে, পেড ভার্সনের প্রয়োজন হবে না। ওকে, তো সফটওয়্যারটা আমি দেখাই, একটা অ্যাকাউন্ট করে দেখাই। প্রথমে সফটওয়্যারটার নাম লিখতে হবে হ্যাপি স্ক্রাইব। হ্যাঁ, রাখেন হ্যাপি মার্কেট, এটাতে গেলাম আমি। হ্যাঁ, এবার আমি একটা টেম্পোরারি মেল ইউজ করব অ্যাকাউন্ট করার জন্য। লাইক হচ্ছে ট্যাম্প মেল দিলেও হয়ে যাবে। আমি এটা নিলাম, আপাতত কেটে দিলাম। এখানে আসলাম, এসে গেট স্টার্ট ফ্রি, এখানে আমরা ক্লিক করব। করার পর আমরা এখানে ইমেল অ্যাড্রেসটা দিব। ইমেল অ্যাড্রেসটা কপি করলাম, এখানে দিলাম। পাসওয়ার্ড আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো পাসওয়ার্ড দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপর আপনি এখানে আই এগ্রিতে ক্লিক করবেন। আই এগ্রিতে ক্লিক করে এখানে সাইন আপে ক্লিক করবেন। আচ্ছা, ইমেলটা মনে হয় সম্ভবত অলরেডি আমি একবার ইউজ করে ফেলছি। আমি ইমেলটা ডিলিট করে দিচ্ছি, অন্য একটা মেল নেই। ইমেলটা ছিল হচ্ছে জোরটেন সেটে। ওকে, চেঞ্জ হয়েছে, আমরা ইমেলটা দিই। ওকে, আমরা এখানে এটাকে এটা কে? মাদুর ভাই, মাদুর ভাই হেডফোন ইউজ করেন না। ওকে, তো এখানে এরকম একটা অপশন আসবে। আমরা এখান থেকে প্রথম অপশনটা চুজ করব। ওকে, আমি আপনাদেরকে দিয়ে একটা অ্যাকাউন্ট করাবো, কোনো সমস্যা নেই। প্রথম অপশনটা চুজ করব। চুজ করার পরে এরকম একটা অপশন আসবে। তখন আমি করব কি, আমি একটা ইউটিউবে ভিডিও কপি করে রাখছিলাম, নিশ্চয়ই আপনাদের মনে আছে। তো এই ভিডিওটাতে যাব, অথবা এখানে কপি লেখা আছে, কপিতে ক্লিক করব। কপিতে ক্লিক করে জাস্ট এখানে একটা পেস্ট বাটনে ক্লিক করব। করার পরে জাস্ট এরকম একটা এটা প্রসেসিং হবে, আমাকে একটু অপেক্ষা করতে হবে। তো অপেক্ষাটা নির্ভর করতেছে আপনার কন্টেন্টের উপর। আপনার কন্টেন্ট যদি ভিডিও সাইজ যদি বড় হয় তাহলে একটু সময় বেশি লাগবে, ভিডিও সাইজ ছোট হলে সময় কম লাগবে। আমাকে তো বুঝতে পারছেন? এখানে প্রায় 32% হয়ে গেছে। এটা আসলে ইন্টারনেট স্পিড এবং ভিডিও সাইজের উপর নির্ভর করতেছে। আমারটা শেষ হলে আমি আপনাদের যে কোনো একজনকে দিয়ে একটা করাবো। ওকে, এটা হয়ে গেছে। এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজটা চুজ করবেন। আপনার ভিডিওটা যদি বাংলায় হয়, আপনি চাইলে বাংলার যে কোনো ভিডিওকেও কিন্তু কি করতে পারবেন, ভিডিওকে স্ক্রিপ্ট কনভার্ট করতে পারবেন, বাংলার যে কোনো ভিডিওকেও করতে পারবেন, কোনো সমস্যা নেই। সো আপনি যেটা করবেন, তখন বাংলা ভিডিও নিয়ে ল্যাঙ্গুয়েজ হিসেবে কি চুজ করবেন, এখানে ল্যাঙ্গুয়েজ হিসেবে আপনি চুজ করবেন বাংলা, বাংলাদেশ। হ্যাঁ, বাঙালি বাংলাদেশ। আমাকে তো বুঝতে পারছেন? আমরা আপাতত ইউনাইটেড স্টেট, যেহেতু আমাদের ভিডিওটা ইংলিশ, আমরা ইউনাইটেড স্টেট ইউজ করতেছি। যেহেতু আমার বায়ার আমাকে বললো, ফর এক্সাম্পল বললো ইংলিশ কন্টেন্ট, এই জন্য আমরা ইংলিশ কন্টেন্ট দিচ্ছি। বায়ার যদি আপনাকে বলে বাংলা কন্টেন্ট, বাংলা কন্টেন্টটা আপনি পেয়ে, বাংলা কন্টেন্ট আরও সহজ, পত্রিকা থেকে নিয়ে একটু পরে নিজে একটু এডিটিং করে দিয়ে দিলেন, যেভাবে পত্রিকা বিভিন্ন ওনারা করে আর কি। তো এটা করার পর আপনি করবেন কি, এখানে একটা অপশন আছে সাবস্ক্রাইবে ক্লিক করবেন। তো এখানে আরও কিছুক্ষণ সময় নেবে। এই পেজটা অটোমেটিক রিলোড হয়ে যাবে। এরপর আপনার কাছে কয়েকটা কোয়েশ্চেন করবে, আনসারগুলো দিবেন।
বলো যে আপনি কোন ইন্ডাস্ট্রির লোক, হ্যাঁ আপনি কি করেন, আসলে কোন ইন্ডাস্ট্রি আপনি বিলং করেন। ফর এক্সাম্পল আমি দিলাম এডুকেশন, এরপর বললো কি আপনার কোম্পানির সাইজ কত, আপনি লিখবেন জাস্ট মি, কোনো সমস্যা নেই। আপনার কোম্পানির নাম জিজ্ঞেস করতেছে, এখানে আপনি আপনার নাম লিখে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। কথা কি বুঝতে পারছেন? দিয়ে কন্টিনিউ দেবেন। কন্টিনিউ দিয়ে আপনাকে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আপনাকে বলতে হবে কি হোয়াট উইল ইউ ইউজ স্ক্রাইব ফর, কেন এটা ইউজ করতেছেন। আপনি এখান থেকে যে কোনো একটা চুজ করলে কোনো সমস্যা নেই। আমি দিলাম কন্টেন্ট পাবলিশার। এবার অপেক্ষার পালা। আপনার ভিডিওটাকে এবার তারা কি করতেছে, ফাইনালি ভিডিওটাকে আপনার অডিওতে বা সরি টেক্সটে কনভার্ট করতেছে। এটা একটু সময় লাগবে, এটা হোক। এই সুযোগে আপনারা যদি কেউ মনে করেন আপনাদের কেউ একজন করতে চান, আমি ইনস্ট্রাকশন দেবো, তাহলে করতে পারেন। কেউ কি করবেন? আমি এখান থেকে ইনস্ট্রাকশন দেবো, করবেন নাকি? একজনের জন্য অপেক্ষা করতেছেন, কে বলবে আমি করবো এটার জন্য। ওকে ফাইন, এমনটা চলে আসছে, আমি দেখাই দিচ্ছি। ওপেন ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে। আমরা একটু অপেক্ষা করব ড্যাশবোর্ডটা তৈরি হওয়ার জন্য। হ্যাঁ, ড্যাশবোর্ডটা তৈরি হয়ে গেছে। এখানে একটা অপশন আছে ওপেন, আমরা ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আমার কন্টেন্টটা কিন্তু রেডি হয়ে গেছে, দেখেন। এবার আপনার কাজ হচ্ছে, দেখেন এখানে কন্টেন্টটা কিন্তু রেডি হয়ে গেছে, দেখেন বিশাল একটা কন্টেন্ট, বিশাল। আপনি চাইলে কন্টেন্টটা কিন্তু অডিও শুনতে পারবেন এখান থেকে। কন্টেন্টটা কিন্তু আপনি অডিও শোনারও সুযোগ আছে এখানে। সো আমরা কন্টেন্টটা, আপনি যদি মনে করেন যে আমি কন্টেন্টটা অডিও শুনবো, একটু শুনে দেখবো, শুনতে পারেন। আপনি যদি মনে করেন যে আমি কন্টেন্টটা টোটাল ডাউনলোড করবো, ডাউনলোড করতে পারেন। আমি একটু ডাউনলোড করে দেখাচ্ছি, যেহেতু পুরোটা ডাউনলোড করার জন্য আমি স্ক্রিনটা ছোটো করে নিই, নাহলে পুরোটা একসাথে ডাউনলোড আসবে না। হ্যাঁ, কপি হবে না আর কি, পুরোটা একসাথে এমনও হবে না যত ছোট করি না কেন। উনি 8 মিনিটে এতগুলো কথা বলছে। আপনি 8 মিনিট, আপনিও 8 মিনিট কথা বলে দেখেন না আপনার কতগুলো হয়। আমি যে ক্লাসটা করাচ্ছি একটু রেকর্ড করে দেখেন, জি, হ্যাঁ আপনার খাতা শেষ হয়ে যাবে। অনেক লম্বা। আপনি বুঝতে পারতেছেন উনি কথা বলছে কতক্ষণ? 8 মিনিট। জি, আমি 1-1.5 ঘন্টা যে 8 কথাগুলো মিনিট কথা বলতেছি, বলছে। আপনি সেটাকে একটু আমার একটা ক্লাসকে একটু কনভার্ট স্ক্রেপ করলে করে নেন, হয়তো অনেক লম্বা হবে। একটু করে দেখেন, দেখে কত কষ্ট করে কথা বলতেছি, তখন বুঝতে পারবেন। এখানে আমার প্রেডিকশন বলতেছে 8,000 প্লাস হবে, আমার প্রেডিকশন। আরো বেশি হবে স্যার। আমি প্লাস তো বললাম, এবার 20,000 হইলেও তো আমার কথা রাইট, তাই না? ওকে, আমি একটু দিই। ওকে, দেখি। পুরোটা নিচ্ছেন? হ্যাঁ, পুরোটা তো নিয়ে ফেলছি। আচ্ছা, ওয়ার্ড চিন্তা করতে গেলে 1700 এত কম হওয়ার তো কথা না। আমি কি ভুল করছি নাকি কোনো? কয়টা পেজ কাউন্ট করতেছে? আমি কি সব, আমার মনে হয় সবগুলো কপি হয় নাই, আদারওয়াইজ এটা অনেকগুলো পেজ হওয়ার কথা। ওকে, দেখি কয়টা পেজ। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা, অনেকগুলো পেজ হওয়ার কথা ছিল। এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, 20টা প্যারা আছে এখানে। কি আসলে 20টা প্যারা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, ঠিক আছে। ঠিক আছে, সব আসছে এখানে। হচ্ছে ওয়ার্ড হচ্ছে 17টা, আপনার 1766 ওয়ার্ড। মেবি ক্যারেক্টার আপনার 8-10 হাজার হবে। এবার আমি একটু বড় করার চেষ্টা করি। সরি, বড় তো বেশি করতে হবে না, প্রথম দিকে চলে যায়। এবার আপনাকে এটা একটু পড়তে হবে, পড়ে কিছু কিছু লাইন আপনাকে ঠিক করতে হবে। যেন আপনি এটা ইউটিউবে দিবেন না, আপনি এটা দিবেন কোথায়? আপনারা যদি মনে করেন যে আমি একটা ইউটিউবের জন্য ভিডিও বানাবো, মনে করেন কেউ চিন্তা করলেন আমি একটা ইউটিউবের জন্য ভিডিও বানাবো, কিন্তু কিভাবে কথাগুলো বলবো বুঝতে পারতেছি না। ভিডিও বানানোর ক্ষেত্রে ফেস দেখানো যায়, ফেস না দেখায় কথা বলা যায়। আপনি চিন্তা করছেন আমি ফেস দেখাবো না, জাস্ট একটা টিউটোরিয়াল রেকর্ড করব, রেকর্ড করে ভিডিও বানাবো। তাহলে আপনি কি করতে পারেন, যে কোনো ভিডিওকে আপনি এভাবে কনভার্ট করতে পারেন, কনভার্ট করে স্ক্রিপ্ট পেয়ে যাবেন। এই দেখেন স্ক্রিপ্ট পেয়ে গেছেন। আপনি এবার বলবেন হাই গাইস, তার নাম বলছে এখানে, আপনি আপনার নাম লিখবেন এখানে, তাই না? আমি এখানে যদি এভাবে করে একটু করে দিই। এখন এটা হচ্ছে স্টোরি বেস
এই কন্টেন্টগুলোকে বলা হয় স্টোরি বেস কন্টেন্ট, কারণ এগুলো আসলে স্টোরির মতো হয় একটার পর একটা। এটা আপনাকে অনেক কিছু পরে পরে চেঞ্জ করতে হবে, ঠিক আছে? তার চ্যানেলের নাম লিখছে এখানে, তা আপনি তো আপনার চ্যানেলের আপনি যদি ওয়েবসাইটে দেন তাহলে কি চ্যানেলের নাম থাকবে এখানে? না ইন দিস স্যার, ভিডিও সে না, বলছে কি থাকবে এই না। ভিডিওতে, তাহলে আমি ওয়েবসাইটের কি নাম এটা কি ভিডিও হবে? সে বলছে ইন দিস ভিডিও, এই ভিডিওতে I'm gonna to show you how to get Instagram follower first using the lighting method. তাহলে আপনি তো এখানে আপনি বলবেন কি ইন দিস কন্টেন্ট, আপনি যদি ভিডিও বানান তাহলে ভিডিও, আর যদি কন্টেন্ট লেখেন তাহলে কি লিখবেন? কন্টেন্ট। শোটা শোটা আসবে তো না, হবে না মনে হয়। আই উইল টেল ইউ আসবে। শো হবে না। হ্যাঁ, অবশ্যই শো তো থাকবেই না অবশ্যই। তা আপনি যখন বলবেন টেল ইউ বলবেন, ঠিক আছে? এরপরে আপনাকে পরে পরে এর যে মোটিভটা ছিল সেটা হচ্ছে ভিডিওর জন্য, আর আপনার মোটিভটা হচ্ছে ওয়েবসাইটে লেখার জন্য। আপনাকে জাস্ট কি করতে হবে, মোটিভটাকে চেঞ্জ করে দিতে হবে। কন্টেন্টটা আর কিছু চেঞ্জ করার দরকার নাই, শুধু মোটিভটা চেঞ্জ করে দিবেন। আমার কথা বুঝছেন? জি। কেউ একজন করবেন নাকি? ভিডিও আমি দিয়ে দেবো, সমস্যা নেই, টপিক আমি দিয়ে দেবো, কেউ একজন করবেন? থাক, আমি আচ্ছা স্যার দেন। নীরবতা সম্মতির লক্ষণ, আমি হ্যাঁ আসলে ভাই, বুঝতে করা পারছি যায়। না স্যার কোনটা। সবাই করি একটা একটা করে সবাই আজকে সম্মতি মুন্না করতেছে। আজকে মুন্নাদা মুন্নাদা দিচ্ছে না। শুনেন, মুন্নাদা আর রাসেল ভাই আপনারা সবসময় করেন, আমি চাচ্ছি নতুন কেউ আসো। স্যার সালমাও আপনি করে। এটা বলে বলে স্যার একেবারে। স্যার আসিল ভাই অনেক আগে করছে, ওনাকে বাকিরা দেন, কেউ উনি দিক। অনেক আগে করছে। আচ্ছা, রাসেল ভাই আপনি করেন। কে করবে এখন? রাসেল ভাই করবে। সালমা করুক, সালমা সালমা করুক। করুক, সালমা করুক আজকে। আচ্ছা আচ্ছা, লেডিস ফার্স্ট, ওকে ফাইন, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। এই হলো। তাহলে আমি আমি আমার স্ক্রিনটা অফ link করতেছি দেন। এবং সালমাকে সুযোগ করে দিচ্ছি। ওকে ঠিক আছে, করতে পারবে, পারমিশন দেওয়া আছে। স্যার লিংকটা আমি লিংক দিচ্ছি, তুমি অন্য প্রিপারেশন নাও না, আমি লিংক দিচ্ছি। আমি সেমই আরেকটা ভিডিও দেখি, খুঁজে বের করতেছি, তুমি জাস্ট অন্য প্রিপারেশন নিতে থাকো। ছোট থেকে একটা ভিডিও দিই, দেখি ইংলিশ নাকি Hello guys and welcome back to another video. My না, হিন্দিতে গেছে আসলে। সালমা, এই আমি তোমাকে বাংলা ভিডিও দিই, হ্যাঁ? তা তুমি বাংলাতে করবা আর কি। আমরা ইংলিশ জি, স্যার। ল্যাঙ্গুয়েজটা ইংলিশ ছিল না, তোমারটা জাস্ট বাংলা হয়ে যাবে, আর কিছু না। আমি চ্যাটে দিয়ে দিচ্ছি। আমি চ্যাটও খুঁজে পাবো না এখন স্যার, এই জন্য আমি করতেছি। ওকে, চ্যাটে দিয়ে দিছি আমি। পাইছো? এই তো চলে আসছে, হ্যাঁ স্কাইপে, হ্যাঁ চলে আসছে, ঠিক আছে ঠিক আছে। ও করতে থাকুক, ভুল করলে আমি তখন আমি ইনস্ট্রাকশন দেবো, আদারওয়াইজ আমি চুপ করে থাকবো আর কি। স্যার এখান থেকে ইচ্ছে মতো পাসওয়ার্ড দিব না স্যার? ইমেল হচ্ছে আমার email- টেম্পোরারি মেল থেকে নাও, এই তোমার অরিজিনাল মেল নাও, তখন টেম্পোরারি মেল ইউজ করো। স্যার এগুলো অনেক বেচাল স্যার, দিয়ে দিন। টেম্পোরারি মেল নাও, টেম্পোরারি মেল নাও, কারণ আমাকে এরকম অ্যাকাউন্ট হাজার হাজার করতে হবে, তখন আমি কি করব? এর লিমিটেশন আছে না, ফ্রি অ্যাকাউন্টের লিমিটেশন আছে না, 2 দিন পরে লিমিট শেষ হয়ে যাবে, তখন তুমি কি করবা? স্যার মেল নেটওয়ার্ক না, আচ্ছা স্যার ট্যাম্প মেল লিখলে হবে, ট্যাম্প মেল। এগুলো কিন্তু লিমিট আছে, হ্যাঁ? একটা অ্যাকাউন্ট লিমিট শেষ হয়ে গেলে তখন আমাকে আরেকটা অ্যাকাউন্ট করতে হবে। আল্লাহ কি কি হচ্ছে না বলতেছে একদম বেশি বেশি। হুম, স্যার কি পাসওয়ার্ডে একটা হচ্ছে না বলতেছে? পাসওয়ার্ডে একটা বড় হাতের আচ্ছা, অক্ষর দাও। হয়েছে, হয়েছে। বড় হাতের অক্ষর লাগবে, বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, এগুলো দিতে হবে। অনেকে আছেন কি পাসওয়ার্ড ভুলে যান, পাসওয়ার্ড ভুলে গেলে গ্রুপে এসএমএস করে রাখবেন, আমার পাসওয়ার্ড এটা, কমন পাসওয়ার্ড ইউজ করব। আমি লিংক দিছি, চ্যাটে দিছি লিংক। কপি। আচ্ছা হুম, ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে দিও। স্যার বাংলা দিব না? হ্যাঁ হ্যাঁ, বাংলা, এটা বাংলা ভিডিও তো বাংলা। বাংলা আবার দুইটা আছে, খেয়াল করতে হবে একটু, বাংলা দুইটা আছে। যদি কলকাতার ভিডিও হয় তাহলে ইন্ডিয়া দিতে হবে,
বাংলাদেশি ভিডিও বাংলাদেশ দিতে হবে, ঠিক আছে? তো এটা বাংলাদেশি ভিডিও মেবি, আমি খেয়াল করিনি। ওই বাম পাশে একটা গট ইট লেখাতে ক্লিক করে দাও, তাহলে চলে যাবে এটা। হোক। বাকিরা সবাই বুঝতে পারছেন ও কিভাবে করতেছে? ক্লাস শেষ হওয়ার পরে বলবেন যে জি, কঠিন বুঝতে পারছি। বলতেছে বলবে। তো এগুলো একদম ও লিখে দিলেই যে 100% অ্যাকুরেট হয়ে যাবে তা না, আপনাকে একটু পড়ে দেখতে হবে, ঠিক আছে? আপনাকে একটু পড়ে দেখতে হবে, আদারওয়াইজ নাহলে সমস্যা হয়ে যাবে। একটু অপেক্ষা করতে হবে, 3 মিনিট লাগবে না বলবে তো, 1 মিনিটের মধ্যে। অথবা হ্যাঁ আমরা স্যার, ওটা কন্ট্রোল কমায় চেপে ধরে তারপর যদি স্যার কপি কন্ট্রোল করবো চেপে না ধরে স্যার? যদি মাইনাস দেই তাতে এটা কমবে, আর কন্ট্রোল চেপে ধরে যদি স্যার প্লাস দিই আমি তাতে বলতে বাড়বে। চাচ্ছি, স্যার আমি বলতে চাচ্ছি এটা কমায় কপি করলে তারপর ওটা পুরো পেজটা আসবে, এরকম কিছু। তুমি দুইটা তিনটে মানে পুরো পেজটা তো একসাথে কপি করতে গেলে ঝামেলা আসে না, অনেক বড় পেজ থাকে তো। তখন আমরা করি কি, একটু ছোট করে নিই। কয়টা প্যারা আছে? ধরো 20টা প্যারা আছে, আমি প্রথম 10টা করলাম, এরপর আস্তে আস্তে 10টা করলাম। কন্ট্রোল সি দিয়ে কপি করা যাবে অথবা মাউস দিয়েও কপি করা যাবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? হ্যাঁ স্যার। কন্ট্রোল সি দিয়ে কপি হবে, সমস্যা নেই। বাকিরা কি বুঝতে পারছেন টোটাল প্রসিডিউরটা? আর এটা কিন্তু একটা, যেহেতু এটা ফ্রি ভার্সন, এটা একটা লিমিট আছে। এটা লিমিট শেষ হয়ে গেলে আপনাকে করতে হবে কি, অ্যাকাউন্টটা বন্ধ করে আবার নতুন একটা অ্যাকাউন্ট করবেন। এটা ইমেলটা ডিলিট করে আবার নতুন একটা অ্যাকাউন্ট করবেন। এভাবে করে করে আপনাকে আপনার কাজটা এভাবে চালিয়ে যেতে হবে, শুধু ইমেল চেঞ্জ করে করে চালিয়ে যেতে হবে। বুঝতে পারছেন? হ্যাঁ জি স্যার। জি স্যার। একটু কনফার্ম, মেল থেকে একটু কনফার্ম করে নিতে হবে। আপনি তো কনফার্ম করে নেই, কনফার্ম ছাড়াই এটা কাজ করতেছে। একটু মেল থেকে কনফার্ম করে নিলে ভালো আর কি। বুঝতে পারছেন? ওকে, তাহলে আমরা এটাকে অফ করে দেই। এটুকু আমরা ক্লিয়ার, তাই না? জি। আচ্ছা, এবার আসি, এখানে আরেকটা অপশন আছে, হাউ টু ক্রিয়েট এ আউটলাইন। আমরা কন্টেন্ট জিনিসটাকে বুঝতে পারছি, তা আমরা আউটলাইনটা দেখি। এখনো মনে হয় একটু স্কিপ করতে হবে আউটলাইনটা। নিচের দিকে আসে, এবার কন্টেন্টটা শুধুমাত্র এভাবে ট্রান্সলেট করে নেই বা যেভাবে নেই শুধুভাবে রেডি করলেই হবে না, কন্টেন্টটাকে আমাকে কি করতে হবে এখন, এসইও করতে হবে। আমি লিস্টটা দিয়ে দেবো, লিস্টটা তো আপনার কাছে আছে। একটা একটা কাজ করবেন আর একটাতে একটাতে এভাবে টিক মার্ক দিবেন। হ্যাঁ, এবার আমরা একটা একটা কাজ করি, একটাতে একটাতে আমরা টিক মার্ক দিই। এটা আমরা কেটে দিই, সেভ না করি। আমি একটা কন্টেন্ট ওপেন করার চেষ্টা করি। এখানে বেশ কিছু কন্টেন্ট আছে, এগুলো আমার বায়ার আমাকে দিছে, বাট প্রপার এসইও করা নেই এগুলোতে। বায়ার যেরকম দিছে সেরকম আমি কাজ করছি। এই কন্টেন্টটাকে আমি আপনাদের সামনে এসইও করে দেখাবো, ঠিক আছে? আমি একটু দেখি এখানে ফোকাস কিওয়ার্ড আগে দেখিনি। আপনারা নিশ্চয়ই কোনো না কোনো একটা কিওয়ার্ডের উপর বেস করে তো এটা কপি করবেন, তাই না? এখানে লিখছে চুজ দ্য রাইট প্রাইসিং স্ট্র্যাটেজি ফর ইউর মার্কেটিং প্ল্যান। ওকে, তাহলে স্ট্র্যাটেজি করতেছে মার্কেটিং স্ট্র্যাটেজি। তাহলে আমরা মূল কিওয়ার্ড হিসেবে কাকে ধরতে পারি? এখান থেকে আমরা ধরেন বায়ার আমাকে বললো যে একটা মার্কেটিং প্ল্যান অথবা মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে একটা কন্টেন্ট লিখো, তো এটাকে আমরা চিন্তা করতে পারি মার্কেটিং এর জন্য একটা কন্টেন্ট হিসেবে। দেখি আমি আরেকটা কন্টেন্ট ওপেন করে দেখি, এটা একটু ওপেন করে দেখি। সবগুলো মানে একই টাইপের, প্রথমটায় কাজ করি। ধরেন বায়ার আমাকে কাজ করতে দিয়েছে মার্কেটিং প্ল্যান নিয়ে, আমি এটার উপর একটা ট্রান্সলেট করে, ধরেন আমি একটা কন্টেন্ট লিখছি ট্রান্সলেটের উপর ভিত্তি করে। এবার আপনার প্রথম কাজটা, আমি গত ক্লাসে একটা কাজ আপনাদেরকে বলছিলাম যে সবার আগে কন্টেন্ট নিয়ে সবার আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্লাগারিজমটা চেক করে ফেলতে হবে, তাই না? যে আমার এই কন্টেন্টটা ইউনিক নাকি ডুপ্লিকেট আগে চেক করতে হবে না? গত ক্লাসে এটা দেখাইছি না আপনাদেরকে? জি স্যার দেখি। সো এটা আমি আর রিপিট করতেছি না, যেটা গত ক্লাসে দেখাই ফেলছি। এবার আসেন আমি প্রথম কাজটা করতেছি। ফার্স্ট অফ অল হচ্ছে আই ক্যাচি টাইটেল অ্যান্ড মেইন কিওয়ার্ড মাস্ট বি ইউজড। দুইটা বিষয় এখানে ক্লিয়ার করছি যে আই ক্যাচি কি হইতে হবে, টাইটেল হইতে হবে,
এবং কিওয়ার্ডটাকে অবশ্যই ব্যবহার করতে হবে। তো এখানে টাইটেল যে আমরা লিখবো, টাইটেলের তো একটা লিমিটেশন আছে। প্রথমে আমাকে জানতে হবে টাইটেলের লিমিটেশনটুকু কতটুকু। একটা সময় ছিল যখন 50 থেকে 60 ক্যারেক্টার পর্যন্ত একটা লিমিটেশন ছিল, এর চেয়ে বেশি ব্যবহার করলে ভালো না। বাট এখন কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় সর্বোচ্চ 75 ক্যারেক্টার পর্যন্ত আমরা ব্যবহার করতে পারি। টাইটেলে কতটা ক্যারেক্টার ব্যবহার করতে পারবো আমরা? আমি এক্সাক্ট ফিক্স করে দিলাম 75। 75 এর বেশি ক্যারেক্টার আপনারা টাইটেলে ব্যবহার করবেন না। আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ স্যার, এগুলো আমি বুঝতে একটু করে পেরেছি। মুছে দিচ্ছি। এবার আমি আপনাদের সাথে ধরেন আমি আপনাদের একটা কিওয়ার্ড দিয়ে দিলাম, সেটা হচ্ছে মেক মানি অনলাইন। এটা এটা হচ্ছে একটা কিওয়ার্ড। আমি বললাম এটার উপর ভিত্তি করে একটা টাইটেল লিখেন। তাহলে এটা কি একটু আপনারা একটু বলুন তো কি একটা টাইটেল দেওয়া। আমার একটা টাইটেল আপনারা বলেন আমাকে, যেটা লিখলে এটা অনেক বেশি অ্যাট্রাকটিভ হবে। তো আমি লিখতে পারি না, হাউ টু মেক মানি অনলাইন, এভাবে হয়তো টাইটেলটা এরকম হতে পারে না? জি স্যার, হতে পারে। Okay. এটা হতে পারে। এটাকে আমি একটু নিচে নামাই দিই, নতুন পেজে নিয়ে যাই, তাহলে আমার সবগুলো একটা পেজে দেখতে পারবো। দেখি আপনারা একটু বলেন দেখি, হাউ টু মেক how to make স্যার আর্ন মানিও তো লিখে কিওয়ার্ডটাকে রাখতেছি আর কি। হ্যাঁ, আর্ন মানি দিতে পারে, কোনো সমস্যা নাই। হাউ টু মেক মানি অনলাইন in just 1 week. কোনটা অ্যাট্রাকটিভ মনে হচ্ছে আপনার কাছে? সেকেন্ডটা। ওকে, সেকেন্ড কোনটা? হাউ ডু আই মেক, কোনটা মনে হচ্ছে? স্যার পাশে ঘরে বসিয়ে লিখে দেন, আরো অ্যাট্রাকটিভ মনে হবে। এই আমি যে তিনটা লিখছি তিনটার মধ্যে ওটা আসবো, আরো আসবো না? স্যার পরেরটা ইন জাস্ট আই দিয়ে যেটা। আই দিয়ে লেখার কারণে তিন নাম্বারটাই। কেন এটা অ্যাট্রাকটিভ হলো? স্যার আমি বুঝাচ্ছি। হ্যাঁ, যেহেতু আমি আমার নিজের এক্সাম্পলটা দিছি, মানুষ এই এক্সাম্পলটা বেশি পছন্দ করে, তো সে নিজেরটা দেখ। হ্যাঁ, ঠিক না? আমি যদি বলি কিভাবে করতে হয়, তাহলে মানুষ এটা বেশি বিশ্বাস করবে নাকি আমি কিভাবে করেছি এটা মানুষ বেশি বিশ্বাস করবে? স্যার নিজের এক্সাম্পলটা। হাউ টু আই মেক মানি অনলাইন ফর কোনটা? স্যার শেষটা। কেন শেষটা? কিছু না করে মানে এই যে দেখেন, প্রথম আমরা যখন চিন্তা করি যে মেক মানি অনলাইন, এই জিনিসটা থেকে আমরা আস্তে আস্তে কিন্তু আমরা অ্যাট্রাকটিভ দিকে যাচ্ছি। মানে আমরা টাইটেল লিখতেছি, টাইটেল লেখাটা আমাদের মুখ্য উদ্দেশ্য নয়। মুখ্য উদ্দেশ্যটা হচ্ছে টাইটেলটাকে করতে হবে কি আই ক্যাচি, যাতে মানুষ দেখে এখানে পড়তে বাধ্য হয়। এটা হচ্ছে প্রথম উদ্দেশ্য। সেকেন্ড,
এবং সেখানে যেন আমাদের কিওয়ার্ডটা অবশ্যই থাকে। ঠিক আছে, আর একটু ট্রাই করি। আমার গ্রামাটিক্যাল ইস্যু হয়েছে ইউজিং। ওকে ফাইন, কোনটা মনে হচ্ছে? এখানে একটু বলে রাখি, এখানে আপনার নাথিং দেখে খুশি হওয়ার কিছু নাই। কারণ অনেক মানুষ আছে নাথিং, কিছুই করতে হবে না, কিন্তু অনেক মানুষের মধ্যে বলতে হয়, যেটা মাথার মধ্যে একটা চিন্তা ঢুকে, উফ আমার মনে হয় একটা ভালো ল্যাপটপ লাগবে, আমার মনে হয় একটা লাগবে, মানে ভালো কনফিগারেশন ল্যাপটপ ছাড়া বা ভালো কনফিগারেশন কম্পিউটার ছাড়া আমি মনে হয় এটা করতে পারবো না। তো তাদের কাছে আমি একটা মেসেজ দিয়ে দিলাম, হাউ ডু আই মেক মানি অনলাইন ইউজিং মোবাইল অর ডেস্কটপ, অথবা হাউ ক্যান ইউ, আমরা ক্যান দিতে পারি, হাউ ক্যান আই না লিখে আমরা ইউ, ঠিক আছে, দিতে পারি না এটা, তখন কিন্তু এটা অ্যাট্রাকটিভ হয়ে যাবে। জি স্যার। কোনটা হবে? শেষেরটাই হবে। তার মানে আমি যদি আরো লিখতে থাকি, এটা এভাবে আরো কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। ঠিক আছে, কথা কি বুঝতে পারছেন আমার? সো এক হচ্ছে কিওয়ার্ডটাকে মেনশন করতে হবে, দ্বিতীয় হচ্ছে আমাকে আমার টাইটেলটাকে অ্যাট্রাকটিভ করতে হবে। আপনারা যখন পত্রিকা পড়েন, বিশেষ করে ফেসবুকের পত্রিকাগুলো আর কি, ফেসবুকের পত্রিকাগুলোতে দেখবেন টাইটেলগুলো এত অ্যাট্রাকটিভ হয় যে বলার বাইরে। কিছু কিছু পত্রিকা মিথ্যা কথা বলে, আবার সেটা ভিন্ন বিষয়। আমি মিথ্যা কথা বলতেছি না, সঠিক জিনিসটাকেই অ্যাট্রাকটিভ টাইটেল দিয়ে তুলে ধরার চেষ্টা আমি বলতেছি। আমি সঠিক জিনিসটাকে সঠিক তথ্য দিয়ে অ্যাট্রাকটিভ ভাবে তুলে ধরেন, মিথ্যা তথ্য দিয়ে তাকে বলার দরকার নেই। আমার কথা বুঝতে পারছেন? অ্যাট্রাকটিভ সামথিং, টাইটেলটা হয়তো অ্যাট্রাকটিভ। আমি আপনাকে কয়েকদিন আগে, কয়েকদিন আগে বলবো না, কয়েক মাস আগের একটা আপনাদেরকে একটা বাংলাদেশি একটা ইউটিউব চ্যানেলে একটা টাইটেল আমি আপনাদেরকে বলি। সেটা হচ্ছে 500 টাকার বিনিময়ে 500 টাকা দিয়ে 5 লাখ টাকা সমাধান। টাইটেলটা হচ্ছে এরকম, 500 টাকা দিয়ে বা এই টাইপের কিছু একটা, 500 টাকা দিয়ে 5 লক্ষ টাকার সমাধান। তা আমি চিন্তা করলাম যে এটা আবার কি ধরনের ভিডিও, যে 500 টাকা দিয়ে 5 লক্ষ টাকা সমাধান করে ফেলতেছে। তো আমি ভিডিওটা দেখতে ঢুকলাম, ঢুকে দেখলাম এক ব্যাংকার বা ব্যবসায়ীর কাছে, ব্যবসায়ী একটা লোকের কাছে 5 লক্ষ টাকা পাইতো। অনেক দিন ধরে সে তার কাছ থেকে টাকাটা চাচ্ছে, বা সে টাকাটা দিচ্ছে না। এক পর্যায়ে সে যার কাছ থেকে টাকাটা চাচ্ছিল, সে যেহেতু বারবার টাকাটা চাচ্ছে, সে ক্ষুব্ধ হয়ে 500 টাকা দিয়ে একটা ছুরি কিনে তাকে ওই ছুরি দিয়ে মেরে ফেলছে। বুঝতে পারছেন? এখন তো টাকা ছাড়া কেউ নেই, সমাধান হয়ে গেছে স্যার। সমাধান হয়ে গেছে। 500 টাকা দিয়ে কত টাকা সমাধান? 5 লক্ষ টাকা সমাধান। আমি আপনাদেরকে আবার এই ধরনের সমাধান করার জন্য বুদ্ধি দিচ্ছি না, বাট আমি আপনাকে বলতেছি টাইটেল কেমন হতে পারে। ক্লিয়ার বিষয়টা? জি স্যার। আপনি যদি কলকাতার যে নিউজগুলো আছে বাংলা, তাদের নিউজগুলো যদি দেখেন, তাহলে আপনার মনে হবে যে আজকে সকাল থেকেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে, কিন্তু আপনি জানেন না। বুঝতে পারছেন? তাহলে এমন ভাবে টাইটেলটাকে লিখে। সো আমার মুখ্য উদ্দেশ্য হচ্ছে আপনাকে বোঝানো যে টাইটেলটাকে, কিওয়ার্ডটাকে ইউজ করে টাইটেলটাকে কিভাবে অ্যাট্রাকটিভ করা যায়। এখন আপনাদের মধ্যে অনেকেই আছেন যাদের মাথার মধ্যে টাইটেল নাও আসতে পারে। আমি অনেকদিন ধরে কাজ করতেছি, অনেক কিছু পড়তেছি, অনেক রেগুলার আমি আর্টিকেল পড়ি, সেজন্য আমার মাথার মধ্যে এরকম টাইটেলগুলো চলে আসে। তাহলে আপনারা দুইটা কাজ করতে পারেন এই ধরনের টাইটেলগুলো বের করার জন্য। প্রথম হচ্ছে
যে কিওয়ার্ডটা দিয়ে আপনি টাইটেলটাকে লিখতে চাচ্ছেন সেই কিওয়ার্ডটাকে এভাবে পিক করবেন, পিক করে গিয়ে গুগলে গিয়ে পেস্ট করবেন। পেস্ট করার পরে অনেকে এটা নিয়ে আর্টিকেল লিখছে না, তাদের আর্টিকেলগুলো পড়বেন, পড়লে দেখেন এখানে টাইটেল লেখা আছে, দেখতেছেন? এখানে লিখছে 17 ওয়েজ ইউ ক্যান মেক মানি অনলাইন রাইট নাও। দেখতেছেন কত সুন্দর টাইটেল? জি স্যার। এটা লিখছে 40 ইজি ওয়েজ টু মেক মানি কুইকলি, সেভ দ্য স্টুডেন্ট। দেখেন এটা এখানে একটা শব্দ অ্যাড করে দিয়েছে, আমি একটা শব্দ অ্যাড করেছিলাম কিছুক্ষণ আগে, লাইভ প্রুফ, সে একটা শব্দ ইউজ করে দিয়েছে। টাইটেলটা দেখেন, এখান থেকে আপনি আইডিয়া নিতে পারেন, কোনো সমস্যা নেই। এটুকু বুঝতে পারছেন? আপনি আরো যাবেন, নেক্সট যাবেন, নেক্সট গেলে আরো পাবেন। ওকে, সেকেন্ড যেটা করতে পারেন, আপনি এখানে লিখতে পারেন টাইটেল জেনারেটর। টাইটেলটাকে একটু জেনারেট করে নিতে পারেন। প্রথম যেটা আছে সেটাতে আমি ক্লিক করি, এটা ওপেন হতে একটু সময় লাগতেছে মেবি। এটা যদি একটু সময় লাগে আমরা সেকেন্ডটাতে যাই, সেকেন্ডটাতে সময় লাগতেছে, এর পরেরটাতে যাই। ওকে, আসতেছে মনে হয়। এবারে এখানে আমরা লিখে দেবো হচ্ছে মেক মানি অনলাইন, এটা লিখে সাবমিট অপশনের মধ্যে আমরা একটা ক্লিক করে দেব। সাবমিট অপশনে ক্লিক করে দিলে দেখেন নিচে আমাদেরকে অনেকগুলো তারা সাজেস্ট করতেছে, দেখছেন কতগুলো সাজেস্ট। অ্যাপ্লাই দিস 7 সিক্রেট টেকনিক্স টু ইমপ্রুভ মেক মানি অনলাইন। দেখতেছেন কত সুন্দর টাইটেল না? স্যার এখান থেকে আমরা নিতে পারবো, এখানে অনেক আছে, এটা পছন্দ না হলে এখানে অনেক আছে, এটা নাহলে আরো আছে। ক্লিয়ার? এটুকু নাম্বার দিয়ে হলে এখানে, লিস্ট দিয়ে হলে এখানে, হাউ টু দিয়ে হলে এখানে, আর নিচে আরো অনেকগুলো আছে। এখানেও এই সেম ভাবে এই সফটওয়্যার দিয়ে আপনারা চেক করতে পারেন, সেম ভাবে এটা দিয়ে আপনারা চেক করতে পারেন। বুঝতে পারছেন? জি বুঝছি। আর কোনো প্রশ্ন আছে এই অপশনটা নিয়ে? না। আচ্ছা, না ওকে। এই যে আমি এখানে বললাম যে এখানে 75টা ক্যারেক্টার ব্যবহার করা যাবে, এটা কিন্তু আমার কথা না। পিক্সেলটা এটা হচ্ছে, কি এটা একটু বলতেছি, এটা আমার কথা না, এটা হচ্ছে একটা এসইও একটা টুলস আছে, এটা টুলসের নাম হচ্ছে র‍্যাঙ্ক ম্যাথ। আমরা যখন অন পেজ এসইও করব তখন আপনারা জানতে পারবেন র‍্যাঙ্ক ম্যাথ। হ্যাঁ, এই টুলসের ভাষ্য মতে আপনার, আমি টুলসটা কেটে দিই তাহলে মনে হয় সবচেয়ে ভালো হয়। এই টুলসের ভাষ্য মতে 75 ক্যারেক্টার ব্যবহার করাটাই সবচেয়ে ভালো। তবে গুগল এই বিষয়ে কিছু বলে না, কত হলে ভালো কত হলে খারাপ কিছুই বলে না। 600 পিক্সেলস কেন বললাম? কিছু কিছু জায়গা আছে যেখানে ক্যারেক্টার কাউন্ট না করে, কিছু কিছু প্ল্যাটফর্ম আছে যেখানে ক্যারেক্টার কাউন্ট করা হয় না, সেখানে পিক্সেলস কাউন্ট করা হয়। প্রতিটা ক্যারেক্টারের উপর বেস করে একটা পিক্সেল থাকে। তো সেখানে যেখানে যদি কোনো জায়গা কিছু কিছু জায়গা দেখবেন যেখানে ক্যারেক্টার কাউন্ট করা হচ্ছে, কিছু কিছু প্ল্যাটফর্ম আছে যেখানে পিক্সেলস কাউন্ট করা হয়। তো যদি পিক্সেলস কাউন্ট করতে বলা হয় তখন সেখানে কত পিক্সেলস কাউন্ট করা হবে? 600। অবশ্যই। বুঝতে পারছেন? প্রতিটা অক্ষরের পিছনে কিন্তু একটা পিক্সেলস আছে, প্রতিটা অক্ষরে। বুঝতে পারছেন? আমি যদি একটু কলমের কালির মতো করে বুঝাই আপনাকে, এ লিখতে যতটুকু কলমের কালি খরচ হচ্ছে, সি লিখতে কিন্তু ততটুকু কালি খরচ নাও হতে পারে, তাই না? তো প্রত্যেকটা এই পয়েন্টের মধ্যে কিন্তু একটা পিক্সেল আছে, কিন্তু খেয়াল করিয়েন প্রত্যেকটা পয়েন্টে একটা পিক্সেল আছে। একটা যখন লেখাকে আমি অনেক জুম করে দেখাবো তখন কিন্তু আপনারা যারা গ্রাফিক্সে কাজ করেন তারা কিন্তু জানেন এখানে অনেকগুলো পিক্সেলস হয়ে যায় না? পিক্সেলটা বুঝি আমরা, কিন্তু ওই কিভাবে বের করব ওই ইয়াতে পিক্সেলস এর মেবি কিছু কনভার্টার যখন আছে, লেখার আমি একটু সময় দেখি যদি বের করা যায় আমি আপনাকে দিব। তবে কিছু কিছু প্ল্যাটফর্ম আছে যেখানে পিক্সেলস চাওয়া হয়, তো র‍্যাঙ্ক ম্যাথের মতে সেখানে যদি পিক্সেল মানে কাউন্ট, মানে যেমন আমরা যদি সিএমএস ইউজ করি, লাইক হচ্ছে ওয়ার্ডপ্রেস যখন আমরা ইউজ করব, ওয়ার্ডপ্রেস আপনাকে বলে দেবে যে আমি এতগুলো ক্যারেক্টার লিখছি আর এতগুলো ক্যারেক্টার আমি লিখতে পারবো, এর চেয়ে বেশি লিখতে পারবো না। সে কিন্তু আমাকে ওয়ার্নিং দেবে যে আমার 10টা হয়েছে, 20টা হয়েছে, আর পারবো 5টা, আর পারবো 4টা, এভাবে আমাকে ওয়ার্নিং দেবে। আর কিছু কিছু প্ল্যাটফর্ম আছে যেখানে আপনাকে ক্যারেক্টার দিয়ে ওয়ার্নিং দেবে না, যেখানে আপনাকে পিক্সেলস দিয়ে ওয়ার্নিং দেবে। আমার কথা বুঝতে পারছেন? জি স্যার। ওটা আপনাকে প্ল্যাটফর্ম দেখলেই আপনাকে পাশে লেখা থাকবে সে কিন্তু পিক্সেলে কাউন্ট করবে নাকি ক্যারেক্টারে কাউন্ট করবে। ক্যারেক্টারে কাউন্ট করলে 75, পিক্সেলে কাউন্ট করলে 600। শুধু এটুকু মনে রাখেন, আপনাকে কষ্ট করে কনভার্ট করতে হবে না, সেই আপনাকে বলে দেবে যে তোমার পিক্সেলস বেশি হয়ে গেছে।
যদি এটুকু ক্লিয়ার হয় আমরা নেক্সটে যাব। স্যার এই লিস্ট ধরবেন, আপনারা নিজেরাই করবেন। এবার আমার বাইরের কন্টেন্ট তো এটা না, আমার বাইরের কন্টেন্ট হচ্ছে এটা, ধরুন এটা প্রপারলি লেখা হয়েছে, এটা অলরেডি পাবলিশ করা হয়েছে, এই জন্য আমি আর কিছু চেঞ্জ করতেছি না। এবার সেকেন্ড যে অপশনটা সেটা বলতেছে কি ইউজ ইউর KW মানে হচ্ছে কিওয়ার্ড, মনে রাখবেন KW মানে হচ্ছে কিওয়ার্ড। ইউজ ইউর কিওয়ার্ড ইন ফার্স্ট প্যারাগ্রাফ স্ল্যাশ ডিসক্রিপশন। আপনাকে আপনার প্রথম প্যারাগ্রাফ এবং প্রথম ডিসক্রিপশনের মধ্যে আপনাকে অবশ্যই কিওয়ার্ডকে ব্যবহার করতে হবে। তাহলে মেন কিওয়ার্ড কোনটা? মেন কিওয়ার্ড হচ্ছে, ফর এক্সাম্পল মেন কিওয়ার্ড হচ্ছে আমার বিজনেস প্ল্যান, আমার এই কন্টেন্টটার মেন কিওয়ার্ড হচ্ছে বিজনেস প্ল্যান। তাহলে আমাকে প্রথম প্যারাগ্রাফের মধ্যে বিজনেস প্ল্যানটাকে অবশ্যই ব্যবহার করতে হবে। তাহলে আপনাকে এখন খুঁজতে হবে যে এখন এটা আছে কিনা এখানে। দ্য প্রাইসিং রিফার্স, এখানে আমি খুঁজে দেখি একটু আছে কিনা। আমার কাছে আমি যতটুকু জানি নাই। যদি না থাকে তাহলে কি করবেন, আপনি ট্রাই করবেন যে বিজনেস প্ল্যান, সরি মার্কেটিং প্ল্যান, আমার মানে মার্কেটিং প্ল্যান কথাটাকে এখানের মধ্যে বসানোর জন্য ট্রাই করবেন। আবার এমনভাবে বসাই দেবেন না যে অর্থ চেঞ্জ হয়ে যায়, এমনভাবে বসাবেন না। যদি দেখতেছেন যে না আমি কোনোভাবেই এটাকে বসাতে পারতেছি না, তখন আপনি একটা বুদ্ধি অ্যাপ্লাই করবেন। সেটা হচ্ছে এই লেখার প্যারাগ্রাফ শুরুর প্রথমে আপনি করবেন কি মার্কেটিং প্ল্যান কথাটা লিখে কলন দিয়ে স্পেস দিয়ে দেবেন। আমার কথা বুঝতে পারছেন? যদি বসানোর সুযোগ না থাকে তাহলে এই বুদ্ধিটা করবেন। ক্লিয়ার? জি এখানে আমি একটা জিনিস স্কিপ করতেছি এখন। আজকে আমাদের অবশ্যই আজকে এটা আলোচনা করব আমরা মেটা ডেসক্রিপশন নিয়ে। আমরা কিছুক্ষণ পরে আলোচনা, একটু শেষ করে কিছুক্ষণ পরে আলোচনা করতেছি মেটা ডেসক্রিপশন। এটা আমি এটা বোল্ড করে রাখলাম। এখানে আউটলাইনের কিছু কাজ আছে, এটা আমি বোল্ড করে রাখলাম কারণ এটা আমরা একটু পরে আলোচনা করতেছি। এরপর বলতেছি কি ডেসক্রিপশনের লিমিট আছে, ডেসক্রিপশনটা যেহেতু একটু পরে আলোচনা করব, ডেসক্রিপশন লিমিট নিয়ে একটু পরে আলোচনা করব। এখন আপনাকে জানতে হবে যে আমরা যে এখানে একটা কন্টেন্ট লিখলাম, একটা কন্টেন্টের মধ্যে অনেকগুলো মেইন পয়েন্ট থাকতে পারে, এগুলো হচ্ছে মেইন পয়েন্ট। এই মেইন পয়েন্টগুলোকে বলা হয় হেডিং। বুঝতে পারছেন আমার কথা? তো এরকম হেডিং থাকবে টোটাল 6টা। হেডিং 1 থেকে শুরু করে হেডিং 6 পর্যন্ত, হেডিং 1, হেডিং 2, হেডিং 3, এভাবে কিছু হেডিং থাকবে। আমি কয়েকটা হেডিং আপনাকে এক্সাম্পল দেখাই, কোন হেডিংটা দেখতে কেমন একটু আপনারা বুঝতে পারবেন। ধরেন আমি এখান থেকে দেখেন, সাউন্ডটা একটু অফ করতে হবে কাইন্ডলি। এবার আমি এটাকে একটু রান দিলাম, এখানে আমি কোডিং করছি, এখানে আমি দেখতেছি কোডিংগুলো দেখতে কেমন। আচ্ছা দেখেন তো এই 6টা লেখার মধ্যে পার্থক্যটা কোথায় মূলত? স্যার বড় থেকে ছোট। বড় যেটা এটা প্রথমটা। আমি এটাকে একটা কাজ করি, হেডিং 1টা হচ্ছে প্রথমটা। এটা আমি 1 লিখে দিই, এটা বুঝতে পারবেন আপনারা। এটা হচ্ছে প্রথমটা, তাই না? তাহলে হেডিং 1 তুলনামূলকভাবে অন্যান্য হেডিং থেকে বড়, ঠিক কি না? হেডিং 2 হেডিং 1 থেকে ছোট, অন্যান্য হেডিংগুলো থেকে বড়। হেডিং 3 সে হেডিং 1, 2, 3 থেকে সরি হেডিং 4, 5, 6 থেকে বড়, বাট 1, 2 থেকে ছোট। এখানে যদি আমরা দেই তাহলে সে হচ্ছে এটা হচ্ছে হেডিং 5, 6 থেকে ছোট, বড়, এবং 1, 2, 3 থেকে ছোট। তার মানে আমরা আরেকটু সহজ করে নিই বিষয়টাকে। হেডিং যত ছোট হবে নাম্বারটা তত সে বড় হবে, আর বড় হলে আস্তে আস্তে কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। হেডিং 6 সবচেয়ে ছোট, হেডিং 5 তার থেকে একটু বড়, হেডিং 4 তার থেকে একটু বড়, এভাবে করে আস্তে আস্তে বড় হতে হতে হেডিং 1 পর্যন্ত যাবে। আপনারা যখন পত্রিকা পড়েন, পত্রিকার মধ্যে দেখবেন একটা বড় হেডিং থাকে প্রথমে, এরপর কি থাকে, সেখানে অনেকগুলো পয়েন্ট থাকে,
সেই পয়েন্টগুলোকে আমরা কি করি হেডিং 2 3 4 এভাবে করে ভাগ করি। তো আপনাকে অনেকগুলো হেডিং মনে রাখার দরকার নাই, বর্তমান সময়ে 4 5 6 এই হেডিংগুলো খুব একটা ব্যবহার হয় না। আপনি শুধু এটুকু মনে রাখেন যে আমরা এখানে 3টা হেডিং ব্যবহার করব, হেডিং 1, হেডিং 2 এবং হেডিং 3। কিওয়ার্ডের মধ্যে এটা ইউজ করবো যে ইউজড কিওয়ার্ড এটা অপশনাল, ব্যবহার করলে ভালো, না করলে কোনো শাস্তি নেই। হেডিং 1 এর মধ্যে ব্যবহার করতে পারলে এগুলো আমরা যত বেশি নিয়ম মানবো আমাদের স্কোর তত বেশি বাড়বে। এগুলোর উপর ভিত্তি করে আমাদের একটা স্কোর দেবে, একটু পরে আসতেছে বিষয়ে, একটা স্কোর দেবে, যত বেশি আমরা ভালো পারবো তত বেশি স্কোর বাড়বে। ঠিক আছে, এবার আমরা একটু প্র্যাকটিক্যাল দেখার চেষ্টা করি। আমি একটা এক্সাম্পল দিই, তাহলে বিষয়টা আরো ভালো বুঝবেন। হেডিং কোনটা 1 হওয়া উচিত, কোনটা 2 হওয়া উচিত, আর কোনটা 3 হওয়া উচিত। ধরেন আমি বাংলাদেশ নিয়ে, অ্যাবাউট বাংলাদেশ, এটার উপর একটা আপনাকে এসে লিখতে বলা হয়েছে। তো আপনি চিন্তা করলেন যে আমি অ্যাবাউট বাংলাদেশের উপর এসে লিখবো, তাহলে অ্যাবাউট বাংলাদেশ শুধু এটুকু, ডিটেলস অ্যাবাউট বাংলাদেশ, এটা হচ্ছে আপনার টাইটেল। এই টাইটেলটা হবে হেডিং 1। তাহলে আপনি যখন বাংলাদেশ নিয়ে লিখতে যাবেন সবার আগে আপনি কাকে ফোকাস করবেন? আপনি কি জেলাকে ফোকাস করবেন নাকি বিভাগকে ফোকাস করবেন? বিভাগকে। তাহলে আপনি প্রথমে লেখা শুরু করলেন যে ঢাকা বিভাগ, এটা হেডিং 1 থেকে একটু ছোট হবে, তাহলে এটা হয়ে যাবে হেডিং 2। তা চট্টগ্রাম বিভাগ, তাহলে এটা কি হয়ে যাবে? হেডিং 2। এটাও হেডিং 2 হবে। আচ্ছা, এবার যদি আমি বলি ঢাকা বিভাগের আন্ডারে অনেকগুলো কি আছে, জেলা আছে না? এবার আমি যদি জেলা সম্পর্কে বর্ণনা দিতে যাই, আমি বললাম ঢাকার মধ্যে এতগুলো জেলা আছে, আমি যদি বর্ণনা দিতে যাই তাহলে সেটা কোথার মধ্যে পড়বে? ফর এক্সাম্পল রাঙ্গামাটির মধ্যে কয়টা জেলা আছে? 11টা, তাই না? চট্টগ্রামের মধ্যে 11টা জেলা আছে। তো চট্টগ্রামটা আমার হয়ে যাবে হেডিং 2। এবার চট্টগ্রামের মধ্যে চট্টগ্রামের জেলাগুলো যখন আমি বর্ণনা দিব, যে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, ফেনী বা এরকম, আমি যখন নোয়াখালী যখন বর্ণনা দেওয়া শুরু করব, তখন প্রত্যেকটা জেলা আমার জন্য হয়ে যাবে কি হেডিং 3। কারণ এই রাঙ্গামাটি নিয়ে যখন আমি ব্রিফ করব, রাঙ্গামাটি পার্ট হচ্ছে কার? রাঙ্গামাটিটা কার আন্ডারে থাকবে? হেডিং 2 এর আন্ডারে থাকবে, চট্টগ্রাম বিভাগের আন্ডারে। আবার চট্টগ্রামটা কার আন্ডারে থাকবে? 1 এর আন্ডারে, তাহলে এটা হয়ে যাবে হেডিং 1। আবার যদি আমার রাঙ্গামাটির মধ্যে যদি আমি উপজেলার বর্ণনা করি, তাহলে সেটা কি চট্টগ্রামের মধ্যে লিখবো নাকি রাঙ্গামাটির মধ্যে লিখতে পারলে ভালো হয়? রাঙ্গামাটির মধ্যে লিখলে তাহলে সেটাকে আপনি কত নম্বর হেডিং দিবেন? হেডিং 4 দিবেন। 4 দিব। হেডিং 4, সেটা যদি রাঙ্গামাটি হয় 4 দিব। হ্যাঁ, আপনি উপজেলা হলে 4 দিবেন। জাস্ট আমি জেলা দিয়ে বুঝাচ্ছি এই জন্য, কারণ যাতে করে আপনারা হেডিং এর ব্যবহারগুলো প্রপারলি বুঝতে পারেন। বুঝতে পারছেন আমার কথা? আচ্ছা, এখন একটা কন্টেন্টের মধ্যে বাধ্যতামূলক হেডিং 3 থাকতে হবে কিনা, হেডিং 2 থাকতে হবে কিনা, কিছু কিছু কন্টেন্ট আছে হেডিং 1টা বাধ্যতামূলক, প্রত্যেকটা কন্টেন্টে থাকতেই হবে। হেডিং 2টা দিতে পারলে ভালো, হেডিং 3টা দিতে পারলেও ভালো, তবে এগুলো কোনো ম্যান্ডেটরি ইস্যু না। আপনি দিলে আপনার স্কোর বাড়বে এবং এটা আপনার র্যাঙ্কিং এর ক্ষেত্রে আপনাকে হেল্প করবে। কথা কি বুঝতে পারছেন? এমন দেখেন, আমি যদি একটু দেখাই, যেমন এই কন্টেন্টটার মার্কেটিং প্ল্যানের মধ্যে আমি অনেকগুলো পয়েন্ট ভাগ করছি। যেমন এটা একটা আলাদা পয়েন্ট, এটা একটা আলাদা পয়েন্ট, এটা একটা আলাদা পয়েন্ট, প্রত্যেকটা দেখতেছি কিন্তু আমি আলাদা পয়েন্ট, তাহলে প্রত্যেকটাই হয়ে যাবে হেডিং 2। এগুলো কোনো লিমিটেশন নাই যে 5টা হতে পারবে 10টা হতে, এরকম কোনো লিমিটেশন নাই। কন্টেন্ট যদি বড় হয় এগুলো আস্তে আস্তে বাড়তে থাকবে। কিন্তু আমি এই হেডিং 2 গুলোর আন্ডারে কোনো পয়েন্ট পাই নাই, যে কারণে আমি এখানে হেডিং 3 তৈরি করি নাই। কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। আমি এখানে একটা সাইজ, আপনি যদি এখন বলতে পারেন হেডিং 2 এর সাইজটা কত হবে, ফন্ট সাইজটা কত হবে, আসলে এই ফন্ট সাইজটা আপনাকে ঠিক করতে হবে না। হেডিং 2 নামে ওয়েবসাইটে একটা অপশনই থাকবে, এটা আমি একটা ডেমো করে দেখাবো আপনাদেরকে, এই কন্টেন্টটাকে ডেমো করে দেখাবো আমি। ওকে, তাহলে আপনারা বুঝতে পারবেন হেডিং 2টাকে আমি কিভাবে আসলে বসাবো, হেডিং 3টাকে কিভাবে বসাবো আপনারা বুঝতে পারবেন। ডেমো দেখাবো আমি আপনাদেরকে। প্লাগারিজম তো আগেই দেখাই বলছি, তো আমি এটা স্কিপ করতেছি। ওকে, রিডেবিলিটি স্কোর মোস্ট ইম্পর্টেন্ট। রিডেবিলিটি স্কোর, ধরেন
আপনি একটা কন্টেন্ট লিখছেন, বাংলাদেশের প্রথম আলো পত্রিকাতে একটা কন্টেন্ট আসছে যে করোনা ভাইরাস নিয়ে করণীয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটা ধরেন গাইডলাইন দিছে, প্রথম আলো তাদের একজন স্বাস্থ্য বিশেষজ্ঞ দিয়ে একটা কন্টেন্ট লিখাইছে যে করোনার করণীয় কি কি, এটা নিয়ে একটা কন্টেন্ট লিখাইছে। সেম কন্টেন্টটা ধরেন একটা বিদেশি পত্রিকাতেও আসছে, প্রথম আলোতেও আসছে। প্রথম আলো তাদের স্বাস্থ্য সেম, প্রথম আলোতে চাইলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কথা চেঞ্জ করে ফেলতে পারবে না, পারবে কিনা? বিশ্ব স্বাস্থ্য সংস্থার না, কথাগুলো স্যার। প্রথম আলো গুছিয়ে একটা আর্টিকেলে লিখছে। ঠিক বিদেশি একটা পত্রিকাও প্রথম আলো বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে বিষয়গুলো ছিল সেগুলোকে গুছিয়ে লিখছে। আপনি প্রথম আলোটা প্রথমে পড়ছেন, এখন ধরেন কোন একজন ব্যক্তি আছে সে প্রথম আলোটা পড়ছে, এখন ইংরেজিটাও তার সামনে আসছে কিন্তু সে ইংরেজি পড়তে পারে না, তখন সে কি করবে? সেটাকে ট্রান্সলেট করবে না? আমরা যেভাবে ট্রান্সলেট করছি সে তো ট্রান্সলেট করবে। ধরেন সে জানে ট্রান্সলেট করতে, সে এখন ট্রান্সলেট করছে। এখন ট্রান্সলেট করার পরে গুগল ট্রান্সলেটরে যদি কোনো একটা ইংলিশকে যদি বাংলাতে ট্রান্সলেট করা হয়, প্রথম আলোতে আপনি একটা কন্টেন্ট পড়ে যেরকম একটা টোটালি বিষয়টা বুঝতে পারছেন, ট্রান্সলেট করা কন্টেন্টটা কি আপনি প্রপারলি অত বুঝতে পারবেন কিনা? না স্যার, ওটা কঠিন হবে না। কারণ আপনার কাছে একটু কঠিন মনে হবে যে শব্দগুলো গুছিয়ে লেখা নাই, আপনি বাংলাটা গুছিয়ে লেখা নাই, সেন্টেন্সগুলো ইনকমপ্লিট, এরকম মনে হবে না? মানে আপনি আচ্ছা। ভালোভাবে বুঝতে পারবেন না। এখানে এমন এমন কিছু বাংলা শব্দ ব্যবহার করা হবে যেটা আপনি মানে পড়ে বুঝতে পারবেন না। এজন্য গুগল প্রত্যেকটা কন্টেন্টের উপর একটা স্কোর নির্ধারণ করে দেয় যে এই কন্টেন্টটা কতটুকু আসলে বোঝা যায়। অনেকে দেখবেন গুছিয়ে লিখতে পারে, অনেকে দেখবেন গুছিয়ে লিখতে পারে না। যে গুছিয়ে লিখতে পারে তার রিডেবিলিটি স্কোর বেশি হবে, যে গুছিয়ে লিখতে পারে না তার রিডেবিলিটি স্কোর কম হবে। অনেকগুলো দেখবেন আপনাদের এলাকার মধ্যে অনেক ভাই বোন বা পরিচিত থাকবে যারা গুছিয়ে কথা বলতে পারে না, উল্টাপাল্টা কথা বলে ফেলে। তাদের কথা শুনলেই মনে হবে যে এখন মারামারি বেজে যাবে, হয় না এরকম? তো আপনার কন্টেন্টটার রিডেবিলিটি স্কোর গুগল আসলে এটা মেনটেন করে। তো গুগলের রিডেবিলিটি স্কোর কিভাবে করে? গুগল তো আমাকে রিডেবিলিটি স্কোর চেক করতে দিবে না, কিন্তু ওয়ার্ল্ডে এরকম অনেকগুলো ওয়েবসাইট আছে যাদের মাধ্যমে রিডেবিলিটি স্কোর চেক করা যায়। লাইক হচ্ছে আমি এখানে একটা ওয়েবসাইট রাখছি, আপনারা নিশ্চয়ই দেখছেন, রিডেবিলিটি স্কোর চেক করার জন্য আমি এই ওয়েবসাইটটাতে যাব, সেই ওয়েবসাইটটা আমাকে বলে দেবে রিডেবিলিটি স্কোরটা আসলে মানে কত হয়েছে বা কত ইয়া। ধরুন আমি এই কন্টেন্টটার কিছু অংশ পিক করি, আপনার জাস্ট এক্সাম্পলের জন্য আর কি, এটুকু অংশ আপনার পুরোটা নিতে হবে, কিন্তু আমি অর্ধেক দেখাচ্ছি যাতে দেরি না হয় আর কি। এরপর আমি এখানে দেখেন একটা অপশন আছে, সেটা হচ্ছে কি এন্টার টেক্সট। এখানে আমরা ক্লিক করব, ক্লিক করে আমরা যেটা কপি করছি সেটা এখানে পেস্ট করব। পেস্ট করে এখানে একটা অপশন আছে ক্যালকুলেট রিডেবিলিটি। ধরেন আপনি যে একটা কন্টেন্ট লিখেন, প্রত্যেকটা কন্টেন্টের একটা অডিয়েন্স বেস আছে না? ধরেন আপনি একটা বাচ্চাদের জন্য একটা ছড়া লিখছেন, তাহলে এটা কারা পড়তে জানতে হবে, কারা পড়ে বুঝতে হবে? অন্ততপক্ষে বাচ্চারা পড়ে তো বুঝতে জানতে হবে, বাচ্চাদের পরে বুঝতে হবে। তাই না? আপনি যদি আমাকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা বই নিয়ে যদি আমি একটা বাচ্চাকে দিই যে এটা পড়ো, ক্লাস 2-3 বাচ্চাকে যদি দিয়ে বলি পড়ো, সে কি আপনার কি মনে হয় সে পড়তে পারবে? না দাঁত স্যার। যেগুলো উঠছে এগুলো ভেঙে পড়ে যাবে, তাই না? বিষয়টা হ্যাঁ কিন্তু স্যার। এরকম, অনেক কঠিন করে লিখে, অনেক সময় দেখা যায় আমরা বড়রা পড়ে কিন্তু বুঝতে পারি না, কঠিন করে লিখে। তার মানে এই নয় যে তার লেখাটা খারাপ, বিষয়টা তা না। সে তার বইটার জন্য একটা নির্দিষ্ট অডিয়েন্স বেস সেট করে রাখছে যে আমার এই বইটা এত থেকে এত বছর মানুষের জন্য আমি লিখছি। এই বইটা একজন স্কুলে পড়ুয়া, একজন প্রাইমারি স্কুলের যে স্টুডেন্ট সে পড়তে পারবে না, সে পড়ে আমার বই বুঝবে না। তার মানে সে কি করে রাখছে, তার বইটার নিশ্চয়ই একটা অডিয়েন্স বেস তৈরি করে রাখছে, একটা এজ লিমিট করে রাখছে যে এই বইটা আমার এত এজের উপরে ব্যক্তিদের জন্য আমি লিখছি, তারা পড়লে বুঝবে, বাকি নিচেরা যারা আছে তারা পড়লে এটা বুঝবে না, অথবা মিসগাইড হওয়ার একটা পসিবিলিটি আছে। এখান থেকে আমরা জিনিসটা বোঝার চেষ্টা করব। এই কন্টেন্টটার টোটাল স্কোর সে দিচ্ছে, যত বেশি উপরের দিকে আপনি কন্টেন্ট লিখবেন তত বেশি এটা বেড়ে যাবে। তো এই কন্টেন্টটা সে বলতেছে তুমি যে কন্টেন্টটা এখানে পেস্ট করছো, যাদের বয়স 20 বছরের নিচে তারা কন্টেন্টটা পড়ে প্রপারলি বুঝতে পারবে না। কথা কি বুঝতে পারছেন? এখন রিডেবিলিটি স্কোর দেখে ভয় পাওয়ার কিছু নাই, রিডেবিলিটি স্কোর যদি কম হয় এখানে ভয় পাবেন না। আপনাকে চিন্তা করতে হবে আমি যে কন্টেন্টটা লিখছি
কন্টেন্টটা কোন এজের মানুষের জন্য আমি লিখছি, এটা হচ্ছে মুখ্য বিষয়। ধরেন আপনি একটা সায়েন্স ফিকশনস একটা স্টোরি লিখছেন, এখন এই সায়েন্স ফিকশন স্টোরিটা তো প্রাইমারি স্কুলের ছেলে মেয়েরা বুঝতে পারবে না, কি মনে হয় বুঝতে পারবে? না স্যার। তারা দেখা যাবে কি হাই স্কুলের বাচ্চারা নাও বুঝতে পারে, সেটা কলেজে যারা পড়ে তারা হয়তো বুঝতে পারে। তো আপনাকে চিন্তা করতে হবে আমি যে কন্টেন্টটা লিখছি আমার কন্টেন্টের কোন এজ গ্রুপের জন্য আমি লিখতেছি। যদি দেখেন আপনি চিন্তা করছেন যে আমার যে কন্টেন্টটা সেটা আমি 12 থেকে 15 বছরের মানুষের জন্য, মানে 12 বছর, যাদের বয়স মিনিমাম 12 বছর তারা যেন পড়তে পারে এই জন্য আমি কন্টেন্টটা লিখছি, কিন্তু এখানে এসে চেক করলেন যে না এটা তো 20 বছরের নিচে যারা আছে তারা ভালো করে পড়তে পারবে না, তখন আপনাকে বুঝতে হবে যে এই কন্টেন্টের মধ্যে আমি কিছু কঠিন শব্দ ব্যবহার করেছি। বুঝতে পারছেন? ফর এক্সাম্পল আমি একটা এক্সাম্পল দেই, আমি এখানে লিখলাম হচ্ছে ইনক্রিজ। ইনক্রিজের অনেকগুলো সিমিলার মিনিং আছে না? হ্যাঁ স্যার। এখন এখান থেকে ধরেন ইনক্রিজ শব্দটা যে কোনো শ্রেণীর মানুষ খুব সহজে এটা গ্রহণ করতে পারবে, রাইস এটা গ্রহণ করতে পারবে, ঠিক আছে? মেনটেইন, কমপ্লিট, কমপ্লিটিশনস এগুলো যে কেউ বুঝতে পারবে। কিন্তু আমি যদি এগুলো ইউজ না করে অ্যাফিক্স ইউজ করি তাহলে এই শব্দটা অনেকে আছেন কি শুনে নেই, অ্যাফিক্স হতে বাড়া, এটা অনেকে জানে না, বর্ধন করা, বাড়া, অপরিচিত শব্দ আর কি। তাই না? তো এই ধরনের এই যত আপনার বয়স বাড়বে তত আপনি কঠিন শব্দের সাথে আপনি কি হবেন, পরিচিত হবেন। কিন্তু আপনার যত বেশি বয়স কম থাকবে আপনার কিন্তু তত বেশি আপনি সহজ শব্দগুলো আপনি মনে রাখতে পারবেন, কিন্তু কঠিন কঠিন শব্দগুলো আপনি কি করতে পারবেন না, মনে রাখতে পারবেন না। বুঝতে পারছেন? তখন আপনাকে, আপনি যদি এই কম গ্রুপের জন্য কারোর জন্য কিছু লিখেন তখন আপনাকে সহজ এবং কমন শব্দগুলো ব্যবহার করতে হবে, আপনি কঠিন শব্দ ব্যবহার করতে পারবেন না। বুঝতে জি পারছেন? স্যার, বুঝছি। আমি যদি এখন এই কন্টেন্টটা পড়ে কিছু শব্দ পরিবর্তন করে দিই, সহজ সহজ শব্দ দেই, তাহলে দেখবেন আমার কন্টেন্টের রিডেবিলিটি আরো অনেক গুণ বেড়ে স্যার, যাবে। বলেন বলেন প্লিজ, ওটা শেষ করার পর বলিয়েন, মাঝখান থেকে তখন প্রশ্ন যদি করলে কিছুই বুঝি না আমি। প্লাগারিজমটা একটু বেশি হয়ে যায়, বুঝি নাই। আচ্ছা না, যদি ইজি ওয়ার্ড ইউজ করি তখন যদি প্লাগারিজমটা বেশি হয়ে যায়, প্লাগারিজম তখনই বেশি হবে যখন আপনি কন্টেন্টটা হুবহু নিয়ে ফেলবেন, তাই না? আপনি একটা দুটো শব্দ ব্যবহার করে চেঞ্জ করে দেন। হ্যাঁ যেমন অনেকে দেখেন এখানে ডিটারমাইন শব্দটা আপনি চিন্তা করলেন না, ডিটারমাইন শব্দটা একটু কঠিন হয়ে যাচ্ছে, মনে করেন যেটা বোঝানোর জন্য বললাম, আমি ডিটারমাইন শব্দটাকে একটু হ্যাঁ, চেঞ্জ হ্যাঁ। করে দিলাম। ফিনান্সিয়াল পজিশনস, আপনি পজিশন শব্দটা মনে করেন কঠিন হয়ে গেছে, আমি লেভেল বসাই দিই। আরো শব্দ তো থাকবে, কন্টেন্টটা তো যেখান থেকে আপনি নিছেন সেখানে নিশ্চয়ই একটা শব্দ আছে, তাই না? কিন্তু এই হ্যাঁ। একটা শব্দের এগেইনস্টে দেখবেন কয়েক দেখবেন মিনিমাম 50টা 60টা শব্দ আছে। আপনি এখান থেকে আরো অনেকগুলো শব্দ থেকে আপনি একটা সহজ শব্দ খুঁজে নেন যেটা আপনি বসালে একটা তো রিডেবিলিটি স্কোরটা বাড়বে, দ্বিতীয় হচ্ছে মিনিংটা ঠিক থাকবে। আপনি শব্দ চেঞ্জ করতে গিয়ে মিনিং নষ্ট করে ফেললেও হবে না, দুইটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। স্কোরটা সর্বোচ্চ বা সর্বনিম্ন কতটুকু ঠিক থাকবে? এটা আছে। আমি লিখতেছি এখানে। স্ট্যান্ডার্ড কত আসলে, অনেক সফটওয়্যার আছে যারা স্কোরটা মেনটেন করে 1 থেকে 10-এর মধ্যে, সেখানে ট্রাই করবেন 6 রাখার জন্য মিনিমাম। কিছু কিছু ওয়েবসাইট আছে, যেমন আমি এখানে আপনার গুগলে গিয়ে শুধু লিখতে হবে কি রিডেবিলিটি চেকার, এটা লিখলেই অনেকগুলো টুলস পাবেন, আমি তার মধ্যে একটা টুলস খুঁজে দিছি আপনাদেরকে। কিছু কিছু টুলস পাবেন 1 থেকে 10-এর মধ্যে করে, তারা 6 রাখবে মিনিমাম। কিছু কিছু টুলস আছে যারা 1 থেকে 100-এর মধ্যে করে, তাই সেখানে কত রাখতে হবে? 60। মানে আপনাকে শুধু মাথায় রাখতে হবে স্কোর যত দিয়ে হোক না কেন 60% স্কোর মার্ক যেন থাকে, সেটা একটু এনশিওর করতে পারবেন। তো সেটাকে আমরা কি বলতে পারবো? ভালো কন্টেন্ট বলতে পারবো। একটা কন্টেন্টের দাম $1 হতে পারে, একটা কন্টেন্টের দাম $1000 হতে পারে। এখন আপনি কোন লেভেলের কন্টেন্ট লিখতেছেন সেটা কিন্তু আপনাকে প্রুভ করতে হবে। আপনি যদি চিন্তা করেন যে না আমি $1 নিয়ে $1000 মতো এফোর্ট দিব, সেটা তো আর হবে না। বুঝতে পারছেন? ক্লিয়ার? স্যার এখানে মিনিমাম 60% থাকতে হবে। 60%। গুগল তো যে কোনো জিনিস অ্যাপ্রুভ করবে, এখানে 0 থাকলে তাও গুগল আপনাকে অ্যাপ্রুভ করে দেবে, কিন্তু অ্যাপ্রুভ করলে তো হবে না। আমরা শুধুমাত্র কন্টেন্টটা অ্যাপ্রুভ করার জন্য লিখবো না, আমরা কন্টেন্ট লিখবো কেন? র্যাঙ্ক করার জন্য, তাই না? জি স্যার। কন্টেন্টের উপর র্যাঙ্কিং
নির্ভর করতেছে কন্টেন্ট এবং অন পেজের উপর, র্যাঙ্কিং নির্ভর করে 70%। স্যার ওরা ওটা কি ভিত্তিতে মানে আমাদের রিডেবিলিটি স্কোরটা দিচ্ছে? সেটা মানে এটা কি কিসের উপর ভিত্তি করে স্কোরটা দিচ্ছে? এটা শব্দের স্যার উপর, এদিকে যেমন সেন্টেন্সের উপর, শব্দ এবং সেন্টেন্স দুইটা জিনিসের উপর আপনাকে রিডেবিলিটি স্কোরটা দিচ্ছে। এবং আপনাকে তারপর আবার স্যার আবার ওদিকে বয়সও দেখাচ্ছে। না, বয়স Audience। দেখাচ্ছে এই জন্য কারণ হচ্ছে এটা কোন বয়সের অডিয়েন্সটা পড়তে। আমি তো দুইটা কথাই বললাম, যদি আপনারটা যদি লিখে থাকে, ফর এক্সাম্পল আমার কন্টেন্টটা যদি 20 থেকে 22 বছর মানুষের জন্য, 20 যাদের বয়স 20 মিনিমাম, তাদেরকে যদি আমি টার্গেট করে বা তাদের উপরে যে কোনো বয়স হতে পারে, এখানে হচ্ছে 20 মানে কিন্তু 20 না, 20 থেকে শুরু করে স্যার এর যে কোনো উপরে বয়স এর উপরে। তাহলে আমি যদি 20 বছর থেকে শুরু করে এর উপরে মানুষদের জন্য কন্টেন্টটা লিখতে চাই, তাহলে আমি কন্টেন্টটা অনায়াসে পাবলিশ করতে পারবো, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার যদি স্কোরটা আসার পরে যদি আপনি দেখেন যে না আমার তো এটা তো আমি এটা টার্গেট করছি মিনিমাম যাদের বয়স 16 বছর তারা যেন এটা পড়তে পারে, আমি তাদের মিনিমাম 16 থেকে শুরু হতে হবে, তখন তো আপনাকে বুঝতে হবে এখানে এমন কিছু শব্দের ব্যবহার হয়েছে যেটা আসলে ওই এজের মানুষের জানার কথা না। তাহলে আপনাকে করতে হবে কি সেই শব্দগুলোকে একটু সহজ করে দিতে হবে, তাহলে আপনার রিডেবিলিটি স্কোরটা বাড়বে। আর এই সফটওয়্যারটা আপনাকে দুইটা কেন দেখাচ্ছে, সে আপনাকে স্কোর দিয়েও বোঝানোর চেষ্টা করতেছে, এজ দিয়েও বোঝানোর চেষ্টা করতেছে, যাতে করে আপনি প্রপারলি বুঝতে পারেন। ক্লিয়ার? জি স্যার বুঝছি। আর আপনি যদি মনে করেন না আমার কন্টেন্টটা 20-21 বছরের মানুষের জন্য আমি রেডি করছি, এর নিচে যারা আছে তাদের জন্য দরকার নাই, তাহলে কোনো সমস্যা নাই। তখন স্যার আমি স্কোরটা দেখবো না আর। না, আমার স্কোর দেখার দরকার নাই, আমি এজ দেখলে হয়ে যাবে। বেসিক্যালি বেশিরভাগ কন্টেন্টে কিন্তু 18 বছরের মানুষের জন্য লেখা হয়। এর নিচে অনেকগুলো লেখা হয়, যেমন অনেকে আছে যে বাচ্চাদের স্টোরি লিখে, আপনাকে চেক করতে বলে যে আমি স্টোরি লিখছি, তুমি কাইন্ডলি একটু এসইও করে দাও, তখন আপনাকে এটা অবশ্যই চেক করতে হবে, তখন আপনাকে সহজ সহজ শব্দগুলোকে ব্যবহার করতে হবে। এটা আসলে অনেক একটু হাই লেভেলের কাজ, এটার ডিমান্ডও অনেক বেশি। তো আমাদের কোর্সটা কিন্তু কন্টেন্ট রাইটিং এর কোর্স না, কিন্তু কন্টেন্ট ছাড়া এসইওর কোনো কাজে করতে পারবেন না, যে কোনো আমরা কন্টেন্ট রাখে দেখাচ্ছি। এরপর আসতেছে আমরা গ্রামার চেকের মধ্যে, কারণ আমাকে যখন আমরা একটা কন্টেন্ট যখন বায়ারকে দিব, তখন আমাকে তো গ্রামারটাও চেক করতে হবে, গ্রামার ঠিক আছে নাকি ভুল আছে চেক করতে হবে না। তো গ্রামার চেক করার জন্য একটা প্লাগইন নিয়ে নেবেন, একটা এক্সটেনশন নিয়ে নেবেন, এক্সটেনশনের নাম হচ্ছে গ্রামারলি। এটা ফ্রি অফ কস্টে আপনি ব্যবহার করতে পারবেন, এটা আবার পেড ভার্সনও আছে, তবে ফ্রি দিয়ে কাজ হয়ে যাবে। এই টুলসটা আপনারা নিতে পারেন। হ্যাঁ, আমি অলরেডি নিয়ে নিছি, কথা কি বুঝতে পারছেন? এখন এই টুলসটাতে আমি সেভ করবো কিভাবে সেটা একটু বলতে হবে। এই টুলসটাতে যে কোনো অনলাইন যে কোনো প্ল্যাটফর্মে এসে আপনি আপনার কন্টেন্টটাকে পেস্ট করবেন। ধরুন আমি এটুকু মনে করেন আপনাদের বোঝানোর সুবিধার্থে এটুকু কন্টেন্ট আমি নিলাম, নিয়ে যে কোনো জায়গায় আপনি যদি এসে গুগল ট্রান্সলেটও পেস্ট করেন তাও হবে, সমস্যা নেই। আমি পেস্ট করলাম, তখন এই গ্রামারলিটা অটোমেটিক অ্যাক্টিভ হয়ে আমাকে বলে দেবে কোথায় কোথায় আসলে গ্রামাটিক্যাল এরর আছে। দেখতেছেন কিছু দাগ হয়ে গেছে, এটার উপর যখন মাউসটা নিয়ে যাবে সে আপনাকে বলে দেবে এটা সমাধান কি, সেটাও বলে দেবে, কোনো সমস্যা নেই। মাউসটা যখন নিয়ে গেছে সে আমাকে বলতেছে, দেখতেছেন বলছে আসলে এটা এখানের মধ্যে ইজ শব্দটাকে আসলে বাদ দিতে হবে, ইজটা আসলে এখানে পারফেক্টলি ইজটা হবে না। আমি যদি এখানে ক্লিক করবো, দেখেন অটোমেটিক সমাধান হয়ে গেছে, দেখতেছেন আপনাকে কষ্ট করতে হবে না। এখানে বলছে কি উইচের পরে ইজ বসবে না, আর বসবে। এখানে আসলাম, এখানে সে বলতেছে কি এখানে ইডি যুক্ত হবে, ইএস যুক্ত হবে না। পার ইউনিটটার মধ্যে একটা হাইপেন হবে, টুটা এখানে বসবে না, টুটা ভুলে আসছে, এ এখানে আসবে না, হ্যাশ এ বসবে। দেখছেন সমাধান? এটাতে এমএস ওয়ার্ডও আছে। এমএস ওয়ার্ডেও হবে, এমএস ওয়ার্ডে করো, সমস্যা কি? হবে, তবে এক্সটেনশনটা লাগবে। আপনি যদি এমএস ওয়ার্ডে করে কমফোর্ট ফিল করেন, শুনেন আমি এখানে কাউকে কোনো কিছু করতে নিষেধ করতেছি না, এমএস ওয়ার্ডে যদি কেউ করে আমরা কমফোর্ট ফিল করি তাহলে এমএস ওয়ার্ডে করবে। কিন্তু অনেক সময় হয় কি এমএস ওয়ার্ডে অনেক কিছু গ্রামার অটো কারেকশনের কারণে আমরা এমএস ওয়ার্ডের মধ্যে গ্রামার অপশনটা অফ করে রাখি, অনেকে আছে। গ্রামার অপশনটা অফ না করলে হয় কি আমি একটা বাংলা লিখছি, একটা এমএস ওয়ার্ড আমাকে চেঞ্জ করে আরেকটা করে দিচ্ছে, এরকম অনেক সময় হয়ে যায়। আমি আমার নাম লিখছি, এমএস ওয়ার্ড এটাকে কোনো একটা ওয়ার্ড বানিয়ে দিচ্ছে, গ্রামার চেকার করে গ্রামারটা সে অটোমেটিক চেক করে দেয়, এটা অনেক সময় প্রবলেম হয়। তো এই জন্য আমরা অনেকে করি কি এমএস ওয়ার্ডে কাজ করার সময় গ্রামারটাকে অফ রাখি, তখন আপনাকে এই টুলসের উপর আসতে হবে। আর একটা বিষয়, এমএস ওয়ার্ড কিন্তু আপনাকে ভয়েস
প্রবলেমটা বলবে না। এমএস ওয়ার্ড শুধু গ্রামাটিক্যাল এররটা বলবে। আপনি সেটা অ্যাক্টিভলি লেখেন আর প্যাসিভলি লেখেন, সে কিন্তু আপনাকে বলবে না। কিন্তু গ্রামারলি এই প্লাগইনটা আপনাকে যদি আপনি ভয়েস মধ্যে কোনো আপনার প্রবলেম করেন, সে কিন্তু আপনাকে ভয়েস প্রবলেমটা মার্ক করে দেবে যে এখানের মধ্যে ভয়েসের ইস্যু আছে। ঠিক আছে? আচ্ছা, কন্টেন্ট সবসময় অ্যাক্টিভ ভয়েসে হবে, মনে রাখবেন। যদি সেটা প্যাসিভ ভয়েসে অনেক সময় দেখবে আমরা ট্রান্সলেট করতে গিয়ে কন্টেন্টটা প্যাসিভ ভয়েসে চলে আসে, বা রিরাইট করতে গিয়ে, বিশেষ করে রিরাইট করতে গেলে রিরাইট কন্টেন্টগুলোতে প্যাসিভ ভয়েস বেশি হয়ে যায়। যদি প্যাসিভ ভয়েস হয়ে যায়, সে আপনাকে বলবে এটা প্যাসিভ ভয়েস হয়েছে, এটাকে অ্যাক্টিভ ভয়েস করো। সে আপনাকে এটা বলে দেবে, কিন্তু আপনাকে সে করে দেবে না। বুঝতে পারছেন? সে আপনাকে লিখবেন ভয়েস ইস্যু লিখে দেবে, বলে দেবে। আপনি যখন মাউসটা নেবেন তখন সে আপনাকে বলে দেবে ভয়েস ইস্যু। তখন আপনাকে যেটা করতে হবে, ওই প্যাসিভ ভয়েসটাকে অ্যাক্টিভ ভয়েসে কনভার্ট করতে হবে। সে করে দেবে না কিন্তু সেটা, কিন্তু সে আপনাকে বলে দেবে, কিন্তু এমএস ওয়ার্ড আপনাকে এটা বলবে না। পুরো কন্টেন্টে স্যার মানে বেশি ভয়েস থাকতে পারবে না? না, কন্টেন্ট না, স্যার। কন্টেন্ট প্যাসিভ ভয়েস হবে না। অ্যাক্টিভ ভয়েস, অলওয়েজ অ্যাক্টিভ ভয়েস। কন্টেন্ট অলওয়েজ অ্যাক্টিভ ভয়েসে হবে। এগুলো বললে কন্টেন্ট একটু কঠিন কঠিন মনে হবে। তো কন্টেন্ট আমাদেরকে বেশিরভাগ ক্ষেত্রে বায়াররা দিয়ে দেবে, ওটা নিয়ে আমাদের কোনো টেনশন নেই। তবে মাঝে মধ্যে বায়াররা আমাদেরকে কন্টেন্ট দিবে না, না দিলে আমাকে লিখতে হবে, কিছু করার নেই। না স্যার, এই কন্টেন্টও তো অনেকগুলো বেসিক আছে। আমার কথা বুঝতে পারছেন সবাই? গ্রামাটিক্যাল ইস্যুটা বুঝতে পারছেন? আমি এখানে অনেকগুলো গ্রামাটিক্যাল টুলসের নাম লিখে দিছি, এগুলো আপনার দরকার নাই, শুধু গ্রামারলিটা হলেই হবে। এবার আসেন দ্য মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি কেডব্লিউ মানে কিওয়ার্ড ডেনসিটি, মানে শব্দের ঘনত্ব। আপনি চাইলে কোনো শব্দ ইচ্ছা মতো যতবার ইচ্ছা ততবার ব্যবহার করতে পারবেন না, যদি সেটা প্রিপোজিশন, টু বি ভার্ব এগুলো ছাড়া অন্য শব্দ। মনে করেন আপনি এখানে মেইন ফোকাস পয়েন্টটা হচ্ছে আপনার মার্কেটিং প্ল্যান। আপনার ইচ্ছা হয়েছে আপনি একটা কন্টেন্টের মধ্যে মার্কেটিং প্ল্যান শব্দটাকে আপনার ইচ্ছা মতো কয়েকশো বার লিখে দিয়েছেন, হবে না। আপনার ইচ্ছা মতো আপনি এখানে শব্দকে বারবার লিখতে পারবেন না। কথা কি বুঝতে পারছেন? এটার একটা লিমিট আছে। আপনি একটা মেইন শব্দকে, কিওয়ার্ডকে আপনি সর্বোচ্চ 1 থেকে শুরু করে 2% পর্যন্ত ব্যবহার করতে পারবেন। ধরুন আপনি 100টা ক্যারেক্টার লিখছেন, 100টা ওয়ার্ড লিখছেন। 100টা ওয়ার্ডের মধ্যে আপনি মার্কেটিং প্ল্যান এই কথাটাকে কয়বার লিখতে পারবেন? সর্বোচ্চ 2বার, আর সর্বনিম্ন হচ্ছে 1বার। যেগুলো কিওয়ার্ড, যেগুলো মূল শব্দ, যেমন অন, অফ, ইজ, আর, এগুলো তো মূল কিওয়ার্ড না, মূল শব্দ না। মূল শব্দটা হচ্ছে মার্কেটিং প্ল্যান, বিজনেস প্ল্যান, এই টাইপের শব্দগুলো। এখানে আপনাকে একটা কন্টেন্টের মধ্যে সবগুলো মূল শব্দ হয় না, আপনি পড়লেই বুঝতে পারবেন। যেমন দ্য প্রাইজিং রেফার্স, এটা তো আসলে মূল শব্দ না, ঠিক আছে? তারপর ফিনান্সিয়াল পেমেন্ট, এটা একটা মূল শব্দ হতে পারে, তাই না? এরপরে মানুষ কি কি লিখে সার্চ করতে পারে, এই একটা সেন্টেন্স আপনি পড়ছেন, এখান থেকে আনুমানিক কোন কোন জিনিসটা মানুষ লিখে সার্চ করতে পারে, সেই জিনিসটাই হচ্ছে মূলত মূল শব্দ। এই শব্দগুলো 100টা শব্দের মধ্যে আপনি 2বার ব্যবহার করতে পারবেন সর্বোচ্চ, এর চেয়ে বেশি ব্যবহার করতে আপনি পারবেন না। ক্লিয়ার? এখন এটা আমরা কিভাবে চেক করব যে কোন শব্দ এমন আছে কিনা যেটা বেশি ব্যবহার হয়েছে? আপনাকে কিছু করতে হবে না, আমি একটা লিংক দিয়ে দিয়েছি, দেখতেছেন? এখানে যাবেন, এখানে গিয়ে আপনার কন্টেন্টটা, ধরুন আমি একটা কন্টেন্ট এখান থেকে পিক করলাম, কন্টেন্টটা পিক করে আমি এখানে জাস্ট পেস্ট করে দেবো। সেই কিওয়ার্ডগুলোকে সে নিজে বের করে ফেলবে, আপনার কষ্ট করে বলে দিতে হবে না কোনটা কোনটা কিওয়ার্ড, সে নিজেই পিক করে ফেলবে। দিয়ে আমি এখানে পেস্ট করলাম, পেস্ট করে চেক ডেনসিটি দেওয়ার পরে সে এখানে কয়টা কিওয়ার্ড পাইছে দেখেন তো। এগুলোকে সে মনে করতেছে এগুলি হচ্ছে এখানকার কিওয়ার্ড, তার ভাষ্য মতে আর কি। আচ্ছা, এখন আপনাকে একটু গুণে দেখতে হবে। এখানে টপ কিওয়ার্ডস, কিওয়ার্ড ডেনসিটি, ওকে, কিওয়ার্ড ডেনসিটি আসছে। এখানে কয়েকটা সে কিওয়ার্ড দিয়েছে, দেখতেছেন? এখানে এটা হচ্ছে কি শর্ট টেল কিওয়ার্ড, এটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড, এটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড, এখানে একটা যেটা পার্ট আছে এটা হচ্ছে লং টেল কিওয়ার্ড। সে বলছে এই শব্দটা আমরা পেয়েছি লং টেল কিওয়ার্ডের ক্ষেত্রে, এটার ফ্রিকোয়েন্সি পাইছে কত? 1, এটা 1, এটা 1, দেখতেছেন? এটা কিন্তু কোনোটাই মানে ক্রস করে নাই, কোনোটাই কিন্তু লিমিট ক্রস করে নাই। তা আমাকে দেখতে হবে এখানের মধ্যে কয়টা ওয়ার্ড আছে, এটাও দেখতে হবে। দেখি কয়টা ওয়ার্ড আছে, দেখি কয়টা ওয়ার্ড আছে। এটা দেখার জন্য আমরা করবো কি, এখানে একটা অপশন এই আছে, দেখতেছেন? ওয়েবসাইট আছে, প্রথমে
ক্যারেক্টার কাউন্টার, এটাতে আমরা যাব। আমি সবগুলো এখানে রেডি করে রাখছি স্টেপ বাই স্টেপ, আপনাদের কষ্ট হবে না। এখানে গিয়ে আমরা কন্টেন্টটা যেটা কপি করছি সেটাকে আবার পেস্ট করব। এখানে পেস্ট করার পর সে আমাকে বলছে এখানে টোটাল ওয়ার্ড আছে কয়টা, 252টা। 252টা ওয়ার্ডের মধ্যে আমার মিনিমাম ফ্রিকোয়েন্সি 2বার থাকতে হইতো, তাই না? 2বার থাকতে হইতো না, তার মানে কম আছে। তাহলে আবার সবগুলো আপনি ইউজ করতে যাবেন না, কারণ আমরা তো একটা কন্টেন্টের মধ্যে অনেকগুলো কিওয়ার্ড থাকলেও আমরা সবাইকে কিন্তু কি করি না, ফোকাস করি না। আপনাকে এখানে দেখতে হবে কোনটা আপনার ফোকাস, কোনটা নিয়ে আপনি কাজ করতেছেন, সেটাকে আপনি টার্গেট করবেন। যেমন আমি একটা এখান থেকে দেখাই, এখান থেকে হচ্ছে কি, যেমন এটা হচ্ছে আমার ফোকাস একটা কিওয়ার্ড, মার্কেটিং প্ল্যান, তাই না? তাহলে এই কিওয়ার্ডটা আমার কয়বার থাকা দরকার ছিল? 2বার থাকা দরকার ছিল না, কিন্তু আছে কয়বার? একবার। তাহলে আমাকে কন্টেন্টটা পড়ে আরো একবার এখানে যে কোনো ভাবে শব্দটাকে ব্যবহার করতে হবে। আমার কথা বুঝতে পারছেন? এখানে সে আমাকে অনেকগুলো কিওয়ার্ড সাজেস্ট করছে, কিন্তু আমি চাচ্ছি না এই কিওয়ার্ডগুলো দিয়ে গুগলে র্যাঙ্ক করুক। কথা কি বুঝতে পারছেন? আমি চাচ্ছি এই কিওয়ার্ডটা দিয়ে গুগলে র্যাঙ্ক করুক। তাহলে এটা হচ্ছে আমার ফোকাসড কিওয়ার্ড, এবং ফোকাসড কিওয়ার্ড কোন 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 কিওয়ার্ড দিয়ে আমি র্যাঙ্ক করতে চাচ্ছি সেটা কিন্তু গুগলকে বলে দিতে হবে। বলার একটা মানে গুগল একটা অপশন রাখছে, এটা একটু পরে আমরা কন্টেন্টটাকে যখন ফাইনালাইজ করব তখন দেখাবো। বুঝতে পারছেন? এই শব্দটা আমার 2বার ব্যবহার হওয়া দরকার ছিল, কিন্তু হয়েছে একবার, কম হয়েছে আর কি। ঠিক আছে? সো একটু আসেন, একটু ডেমো দেখানোর চেষ্টা করি। এই কন্টেন্টটাকে ধরেন আমরা এখন যদি আপলোড করি ওয়েবসাইটে, তাহলে কিভাবে আমরা এই তালিকাটা মেনটেন করব, এটা একটু পরে আসতেছি। এইটুকু পর্যন্ত দেখাই। তো আমি যে কোনো একটা ওয়েবসাইটে যাই, মনে করেন এই ওয়েবসাইটটাতে যাব। হ্যাঁ, এখান থেকে আমি এটা ওয়ান কাইন্ড অফ ফেসবুকের মতোই, এটা দেখতে ফেসবুকের মতো না, কিন্তু কাজ সবগুলো ফেসবুকের মতোই। এখানে গেলাম, অ্যাড নিউতে যাব। অ্যাড নিউতে যাওয়ার পর আমাকে বলছে কি টাইটেল কি দেবো, এটা হচ্ছে হেডিংটা, মেইন হেডিং। ধরুন আমাদের মেইন হেডিং হচ্ছে এটা, আমরা এটা এখান থেকে কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিলাম। এরপর আমার কন্টেন্টটাকে দিতে বলতেছে। ধরুন আমি এটুকু মনে করে আমার কন্টেন্ট হচ্ছে এটুকু না, এটুকু দেখাই, তো সবচেয়ে বুঝতে সুবিধা হবে আপনাদের। এটুকু আমি এখান থেকে কপি করলাম, কপি করে এখানে এসে পেস্ট করলাম। এখন এই জিনিসটা একটু খেয়াল করবেন, এটা তো আমাদের একটা হেডিং 2 না, তাই না? এটাও হেডিং 2, এটাও হেডিং 2। এখন এগুলোকে আমি হেডিং 2 কিভাবে করব? এটাকে সিলেক্ট করব, এখানে একটা অপশন আছে দেখতেছেন প্যারাগ্রাফ, এখানে যাব, কোনটা দিব আমরা বলুন তো দেখি? হেডিং 2। তো এটা হেডিং 2 হয়ে গেছে। এখানে আসব, সেম ভাবে হেডিং 2। আমরা কি বুঝতে পারছি? স্যার টাইটেলে হেডিং 1 দিতে হবে না? টাইটেলটা এটা অটো নিয়ে নেবে, এটা অটোমেটিক। এখানে বসালে হেডিং 1, এখানে যে কোনো কিছু বসানো মানে হেডিং 1। ক্লিয়ার আমার কথাটা? জি ক্লিয়ার। 2 নম্বর বিষয়ে আসি এবার, সেটা হচ্ছে ইউজ ইউর কিওয়ার্ড ইন ফার্স্ট প্যারাগ্রাফ। প্রথম প্যারাগ্রাফে কিওয়ার্ডটা ইউজ করতে বলছে, আমি এটাকে পাশে নিয়ে আসি, তাহলে ইউজ করলাম না, দেখেন। হ্যাঁ স্যার। এবার আসতেছি, একটা জিনিস বলি না, স্কিপ করে গেছি, এগুলোকে তুলে দিই না, তাহলে সুবিধা হবে। ডেসক্রিপশনটা কোথায় দেব? তো গুগলকে, এই যে আমরা গুগলে যখন কোনো একটা জিনিস সার্চ করি, গুগল কিন্তু আমাদেরকে ছোট্ট একটা ব্রিফ করে, এখানে নিচে দেখছেন ছোট করে একটা ব্রিফ করেন এখানে। এই ছোট ব্রিফিংটাকে বলা হয় মূলত ডেসক্রিপশন। এটা হতে পারবে সর্বোচ্চ কত ওয়ার্ড, কত ক্যারেক্টার? 150 থেকে শুরু করে 160 ক্যারেক্টার পর্যন্ত হতে পারবে। এর চেয়ে বেশি হলে কি আসবে জানেন? এর চেয়ে বেশি হলে এরকম আসবে, এটাও দেখাই দিই। আপনার ইচ্ছা হয়েছে না আমি তো বেশি করে লিখে বলছি, এখন কি করবো? লিখতে বেশি করে দিবেন, সমস্যা নেই। কিন্তু বেশি হয়ে গেলে এরকম 3টা ডট চলে আসবে, তাহলে গুগল বলতেছে সে আরো বড় লিখছে, কিন্তু আমি পুরোটা দেখাবো না। কথা কি বুঝছেন? এই ডট আসার মিনিংটা হচ্ছে ছোট লেখেও না। স্যার এটার ক্ষেত্রে মানে স্যার আমি যদি 155 বা 60 ক্যারেক্টার, আমি 55 বলতেছি বা 60ও বলতেছি, কারণ হচ্ছে এখানে গুগল এটাকে পিক্সেলে মাপে। তো অনেক সময় দেখা যায় কি 55 হলেই শেষ, লিমিট হয়ে যায়, অনেক সময় দেখা 160 হলে লিমিট হয়ে যায়। সো এটা বেশি হওয়া যাবে না, বেশি হলে বাকিটা গুগল দেখাবে না, ডট ডট দিয়ে দেবে।
ডট ডট মানে আরও আছে, বাট আমি দেখাবো না। এখানে ডট ডট দিয়ে দিছে না, এখানে ডট ডট দিয়ে দিছে না, কিন্তু কিছু কিছু আছে যেগুলো ডট ডট নাই, দেখতেছেন এখানে, ক্লিয়ার? ওকে, আবার কিছু কিছু আছে অটো নিয়ে ফেলবে গুগল। অনেক এগুলো অনেকে আছে কি নিচ থেকে গুগলকে বলে দেয় যেটা আমার ডিসক্রিপশন। আর আপনি যদি গুগলকে কিছু না বলেন তাহলে গুগল করবে কি জানেন? গুগল আপনার কন্টেন্ট থেকে পছন্দ মতো যে কোনো জায়গা থেকে সে 160 ক্যারেক্টার পিক করবে তার ইচ্ছা মতো। সেটা মিলতেও পারে, নাও মিলতে পারে। অথবা গুগল আপনার প্রথম প্যারাগ্রাফ থেকে 160 ক্যারেক্টার নিয়ে ফেলবে, দুইটাও হতে পারে। প্রথম প্যারাগ্রাফ থেকেও নিতে পারে, ওভারঅল সে যে কোনো জায়গা থেকে নিতে পারে। তো এই জিনিসটা আসলে ভালো না। আপনি তাকে কি করতে হবে? তাকে বলে দিতে হবে যে তুমি, আমি যেটা দিচ্ছি তুমি সেটাই নিবা, এর চেয়ে বেশি কম তুমি নিবে না। তো ধরেন তখন আমরা করি কি, ডিসক্রিপশন আমরা এক্সট্রা করে লিখি না। আমরা যেটা করি কি, প্রথম থেকে আমরা 160 ক্যারেক্টারের মতো আমরা ক্যারেক্টার এখান থেকে কপি করে ফেলি। ধর এটুকু আমরা কপি করলাম, কপি করে আপনি এবার চাইলে একটু কাউন্ট করে দেখতে পারেন, এই কাউন্টার দিয়ে কাউন্ট করে দেখতে পারেন যে আসলে কি বেশি হলো নাকি কম হলো। ক্যারেক্টার দিয়ে আমরা একটু কাউন্ট করে দেখি। কন্টেন্টটাকে আমরা আবার একটু কপি করি কষ্ট করে। এখানে হচ্ছে মেবি এখানে ধরেন আমরা এতটুকু রাখি, এটা একটু কম হয়ে যাবে, আর একটু বেশি দরকার ছিল। দেখতেছেন হয়েছে না বরাবর? 100 কত 52 ক্যারেক্টার, এটুকু রাখি। আমি তো আর একটা দুইটা অক্ষর দিতে পারবো না, আমার সেন্টেন্সটা আনকমপ্লিট থাকবে। তো আমি এটুকু এখান থেকে কপি করে, এখান থেকে কপি করে ডিসক্রিপশনটা কোথায় দেবে? তো এই ধরনের ওয়েবসাইটে যদি আমরা কোনো একটা কন্টেন্টকে পোস্ট করতে চাই, তাহলে এখানে একটা সাপোর্টিং আমার এসইও টুলস লাগে। সাপোর্টিং টুলস বলা হয় এটাকে, এটা প্লাগইন বলা হয়। সো এটা আমরা অন পেজে আরও ভালো দেখবো আমরা সাপোর্টিং প্লাগইন কি। তো আমরা একটা সাপোর্টিং প্লাগইন ইউজ করছি যেটার নাম হচ্ছে র্যাঙ্ক ম্যাথ। এটা আমরা অন পেজে দেখবো, আবার বলে দিচ্ছি। তো এই এখানে এসে, এটা তো আমরা ইনস্টল করা দেখাবো আপনাদেরকে, সমস্যা নাই। এখানে এসে এডিট স্নিপেট নামে একটা অপশন পাবো, সেখানের মধ্যে দেখেন একটা অপশন পাবো ডিসক্রিপশন। ডিসক্রিপশনের অপশনের মধ্যে আমরা ডিসক্রিপশনটা বসাই দেবো। এবার এটা কেটে দেবো, সমস্যা নেই। এবার এটা দেখেন, এটা গুগলে সার্চ করলে কিরকম দেখাবে, এখানে দেখতেছেন এখানে কিন্তু শো করতেছে, সে বলতেছে গুগলে এখন এটা এরকম দেখাবে। আচ্ছা, এটা আমার টাইটেলটা এরকম দেখাবে, আমার হেডিংটা এরকম দেখাবে। আচ্ছা, এরপরে কোনটা আছে? হেডিং 1 তো আমরা ইউজ করে ফেলছি। হেডিং 2 3, হেডিং 2 3 আমরা ইউজ করছি না? ট্রাই করতে হবে হেডিং 2 3 এর মধ্যে কিওয়ার্ডটা বসাতে পারলে ভালো, না বসাতে পারলে সমস্যা না। আমরা হেডিং এর মধ্যে তো বসাইছি, দেখতেছেন? হেডিং 2 3 এর মধ্যে যদি পারেন ভালো। ওকে, বসাতে পারলে ভালো, বসাতে না পারলে তো কিছু জোর করে তো বসানো যাবে না। প্লাগারিজম চেকটা আমরা করছি আগেই, রিডেবিলিটি স্কোরটা আমরা আগে করছি, গ্রামারটাও তো আমরা অবশ্যই চেক করে এখানে নিয়ে আসছি। এখানে কিছু গ্রামার এখনো চেক করা হয়নি প্রপারলি। কিওয়ার্ড ডেনসিটি অবশ্যই আপনি চেক করছেন। এবং আরও কিছু কাজ আছে, সেটা হচ্ছে আপনাকে প্রত্যেকটা কন্টেন্টের একটা বেস্ট কনক্লুশন লিখতে হবে। বেস্ট কনক্লুশন, বুঝতে পারছেন? বেস্ট কনক্লুশন মানে হচ্ছে আপনাকে ওভারঅল টোটাল কন্টেন্টের মধ্যে কী ছিল সেটাকে বুঝিয়ে এখানে আপনাকে আপনার একটা পাবলিসিটি করতে হবে। ধরুন আপনি এখানে লিখছেন যে ফিটনেস বা জিম নিয়ে কিছু একটা লিখছেন, এখানে সুন্দর করে বর্ণনা করছেন কীভাবে জিম করা উচিত, প্রতিদিন কতটুকু করা উচিত, কোন সময়ে করা উচিত। শেষের দিকে এসে আর লিখলেন যে আপনি যদি কোনো একটা ট্রেনারের আন্ডারে কাজটুকু করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সবচেয়ে ধরেন বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো জিমটি হচ্ছে আমাদের। এভাবে করে আপনি এখানে একটা ব্রিফ, একদম কনক্লুশন ব্রিফ লিখতে পারেন। প্রত্যেকটা কন্টেন্টের মেইন ইয়াটা হেডিং আই ক্যাচি পয়েন্টটা হতে হবে কনক্লুশন। কারণ সে একটা কন্টেন্ট লিখে রেখে দিল, তার প্রফিটটা কি? তার প্রফিট হচ্ছে তার ওয়েবসাইটে একটু ভিজিটর নিয়ে যাওয়া বা একটা প্রোডাক্ট সেল করা। এখানে সেই কনক্লুশনটাকে দিতে হবে, বুঝতে পারছেন? কনক্লুশনটা তো কন্টেন্টের শেষে শো করবে না? একদম শেষে মোরাল অফ দ্য স্টোরিটা কি, আমার কথা বুঝছেন? এবার আসেন একটা কন্টেন্টকে শুধুমাত্র এখানে রাখার পরে, এটা হচ্ছে কি এসইওর কাজ টোটাল একদম, মানে একটা কন্টেন্টকে রাখলে এসইও কিভাবে করতে হয়। কিন্তু আমি এখন যেটা দেখালাম সেটা কিন্তু নট অনলি এসইও, আমি কিন্তু সাথে সাথে একটা ওয়েবসাইটে কিভাবে দিতে হয় সেটাও দেখালাম।
এখানে আরো অনেকগুলো কাজ আছে। এখন গুগল কিভাবে বুঝবে কোন কিওয়ার্ডটার উপর বেস করে আমি র্যাঙ্ক করতে যাচ্ছি? এটা একটা কথা আমি বলছিলাম না, আমার মূল কিওয়ার্ড কোনটা আমি গুগলকে বলে দিতে হবে না, এই গুগলকে আমার সাপোর্টিং টুলসের মাধ্যমে বলতে হবে। এখানে একটা শব্দ দেখেন কি লেখা আছে এখানে, কিওয়ার্ড। ফোকাস Focus কিওয়ার্ড। এখন গুগলকে আমাকে বলতে হবে যে আমি কোন কোন কিওয়ার্ডগুলোকে আসলে ফোকাস করতে চাচ্ছি। আমাকে তো বুঝছেন? এখানে আমার আমার বর্তমানে আমার 100 এর মধ্যে কত পাইছি আমি? 11। কারণ ফোকাস কিওয়ার্ডটা বলেই নেই, আমি শুধু কন্টেন্টে দিছি। এখন কত 60 দেখছেন? ফোকাস কিওয়ার্ড বলি নেই আর ফোকাস কিওয়ার্ড বলা, দুইটার মধ্যে কতটুকু ডিফারেন্সেস হয়েছে। এখন আমার আর কি কি করলে আমার কন্টেন্টটা ইমপ্রুভ হবে, এই টুলসটা হচ্ছে এগুলোকে বলা হয় অ্যাসিস্ট্যান্ট টুলস। সে আপনাকে বলে দেবে, অ্যাসিস্ট করবে যে কার পরে কি করতে হবে, সে আপনাকে অ্যাসিস্ট করে বলে দেবে। দেখেন এখানে কিন্তু সে বলে দিচ্ছে এটা তোমার ঠিক ছিল, এটাও ঠিক, এটাও ঠিক, এটাও ঠিক, এটাও ঠিক। এখানে বলছে কি কন্টেন্ট ইজ 355 ওয়ার্ডস লং, কনসিডার ইউজিং অ্যাট লিস্ট 600 ওয়ার্ডস। এই অ্যাসিস্ট্যান্টের মতে 600 ওয়ার্ডের নিচে কন্টেন্ট হলে কন্টেন্টটা আসলে ভালো হয় না। তো আমাকে বলতেছে তুমি 600 ওয়ার্ডের উপর কন্টেন্ট লিখো। ফর এক্সাম্পল আমি আরও কিছু শব্দ এখান থেকে এনে, আমার তো এখানে অনেক বড় কন্টেন্ট, আমি কিছু শব্দ এনে বসাই দিচ্ছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। আমি এটা পোস্ট করব না, হ্যাঁ, আমি এগুলোকে আর H2 বা কিছু করলাম না আর কি, হ্যাঁ, জাস্ট এটুকু জাস্ট পেস্ট করে দিলাম। এবার একটু দেখি যে স্কোরটা হয়তো বা উঠানামা করতে পারে, যে কারণ হচ্ছে আমি অনেকগুলো শব্দ দেওয়ার সাথে সাথে ফোকাস কিওয়ার্ডটা কমে গেছে না এখানে, আমার এখানের মতো তো ফোকাস কিওয়ার্ডটা ইউজ করা হয়নি, পার্সেন্টেজ কমে গেছে না, যে কারণে এসইও স্কোরটা কমে গেছে। বাট ওভারঅল যেটা আমি দেখাতে চাচ্ছি, আমার যে কন্টেন্ট নিয়ে যেটা প্রবলেম ছিল সেটা কিন্তু কি হয়ে গেছে, সলভ হয়ে গেছে। ঠিক আছে, এবার আমরা এখানে আসি। সে বলছে এখানে কিছু সমস্যা আছে, দেখতেছেন ফোকাস কিওয়ার্ড নট ফাউন্ড ইন সাব হেডিং। সাব হেডিং মানে হেডিং, সরি কেউ কিছু বলতেছেন? আবার নিয়ে আসছে মেহেদি, মেহেদি মনে সম্ভবত, কি ইমরান? ইমরানের সাউন্ড অফ করে যা যা কাজ করে সবগুলো করেন, সমস্যা নেই। সে কিন্তু আমাকে, আমরা যখন অ্যাসিস্ট্যান্টের ব্যবহার দেখবো, সে কিন্তু আমাকে অ্যাসিস্ট করবে যে আমার কোথায় ভুল হচ্ছে। সে বলতেছে তুমি হেডিং 2, 3, 4 এর মধ্যে কোনো, আমি তো 2, 3, 4 ইউজ করি না, 2 ইউজ করছি। 2 এর মধ্যে আমি কোনো মেইন ফোকাস কিওয়ার্ড ইউজ করি নাই, আমি কোনো ইমেজ অ্যাড করি নাই, সেখানে আমার পয়েন্ট কাটা গেছে। আমার কিওয়ার্ড ডেনসিটি খুবই কম, 0.11, যেটা থাকার কথা ছিল অ্যাটলিস্ট কত ছিল 1, কারণ আমি ওই শব্দগুলো যে আমি যেটাকে ফোকাস কিওয়ার্ড করছি সেটাকে আমি আসলে ব্যবহার করতে পারিনি। কিন্তু আমি যখন এখানে কন্টেন্টটাকে কি দিচ্ছি, কমিয়ে দিচ্ছি, তখন কিন্তু এটার পার্সেন্টেজটা আলটিমেটলি বেড়ে যাচ্ছে, তাই না? কারণ কম তো এখানে, এখানে যদি আপনি এখন পার্সেন্টেজটা দেখবেন ওই প্রবলেমটা থাকবে না, কম থাকবে। এখন দেখেন বেড়ে গেছে না? হ্যাঁ স্যার। আমি কন্টেন্ট কমাই দিছি বিধে এটা একটু পয়েন্টটা একটু বেড়ে গেছে মনে হচ্ছে। বাট আমি যে কন্টেন্টটা তো লং রাখলে আমার ফোকাস কিওয়ার্ডটা কি করতে হবে, আমাকে যে কোনো ভাবে পড়ে ফোকাস কিওয়ার্ডটাকে এখানে বসাতেই হবে, আদারওয়াইজ এই পয়েন্টটা কমে যাবে। মানে সে আমাকে অ্যাসিস্ট করতেছে যে আমি কোথায় ভুল করতেছি, কোথায় ঠিক করতেছি। এটা আমরা অন পেজ এসইওর মধ্যে দেখব। আপাতত আপনারা করবেন কি, বাসার মধ্যে করবেন কি, লাস্ট ক্লাসে আপনারা দেখছেন যে একটা কন্টেন্ট কিভাবে পিক করতে হয়, একটা মিনিট, আপনারা লাস্ট ক্লাসে দেখছেন যে একটা কন্টেন্ট কিভাবে পিক করতে হয়, তাই না, ট্রান্সলেট করতে হয়। এবার একটু ট্রাই করেন এই লিস্টটা ধরে সেটাকে এসইও কতটুকু করা যায় সেটা একটু ট্রাই করেন। আমি একেবারে নেক্সট ক্লাসে আপনাদেরটা চেক করে দেখবো। আপনাদের নেক্সট ক্লাস কিন্তু কালকে, ঠিক আছে? জি স্যার। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন, আমি চেষ্টা করবো আনসার করার জন্য। কোনো প্রশ্ন আমরা নাই? তো এইভাবে চেক করতে পারবো না, ওয়েবসাইটে দিয়ে? ওয়েবসাইটে দিয়ে আপনার মতো। হ্যাঁ, আমার মতো দেখি, আমার মতো এখন তো আপনারা তো এই ওয়েবসাইটে আসলে সব চেক করা যাবে বিষয়টা তা না। আপনারা তো প্লাগারিজম জন্য আলাদা চেক করবেন, রিডেবিলিটি স্কোর আলাদা চেক করবেন, ওয়েবসাইটে না দিয়ে চেক করবেন। হ্যাঁ, আমরা আলাদা চেক করব। হ্যাঁ, আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে ফোকাস কিওয়ার্ডটা গুগল কিভাবে বুঝতে পারবে, যে এই জিনিসটা দেখানোর জন্য ওয়েবসাইটে গেলাম, আর কিছু না। আদারওয়াইজ সব কাজ আপনি কিন্তু বাইরে থেকে করতে পারবেন, সব টুলস এখানে লিস্ট করা আছে, বুঝতে পারছেন? দেখি ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটে মানে ফ্রি কিছু ভার্সন আছে, এটা ফ্রি ভার্সনে প্লাগইন অ্যাড করা যায় না, বাট ফ্রি ভার্সন দিয়ে আপনি এভাবে পোস্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। বিভিন্ন ওয়েবসাইটে কিছু কিছু কন্টেন্টে দেখলাম ছবি দিয়ে, ইমেজ দিয়ে ইয়া করছে। হ্যাঁ, আমরা তো যখন Content অন পেজ image করব, দেওয়া যায়। শুনেন, আমরা যখন অন পেজ এসইওটা করব তখন আমাকে জি। এগুলো সব আমাদের আরো অন পেজ অনেকগুলো অপশন আছে। এসইওতে কি ওয়ার্ডপ্রেসের ক্লাস থাকবে?
না 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 ওয়ার্ডপ্রেসে কোনো, এগুলো তো আমাদের ওয়েবপেজের কোনো ক্লাস না, কিন্তু আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা ওপেন করে সেখানের মধ্যে একটা কন্টেন্ট আমরা প্রপারলি আপলোড করব। আসলে আপনি ওয়ার্ডপ্রেসে করতেছেন তাই বললাম। আমরা ওয়ার্ডপ্রেসে করব, কারণ বেশিরভাগ বায়ারও ওয়ার্ডপ্রেসে করবে, কাজ করবে আমাদেরকে দিয়ে। হ্যাঁ স্যার। ঠিক আছে, ওকে। আর কোনো প্রশ্ন আছে আপনাদের? যদি কোনো প্রশ্ন না থাকে কিওয়ার্ড তাহলে ডেনসিটি স্যার 2% এর বেশি হলে ওখানে এখন প্রশ্নটা হচ্ছে কিওয়ার্ড ডেনসিটি যদি 2% এর বেশি হয় তাহলে কি করব আমরা, তাই না? বা কোনো ক্ষতি আছে কিনা, এটাই তো প্রশ্ন। হ্যাঁ স্যার এটাই। আচ্ছা, যদি বেশি হয়ে যায় তাহলে আমাকে যেটা করতে হবে পরে পরে কমাইতে হবে এটা, বুঝতে পারছেন? আপনি যদি এমন স্যার, কোনো বুঝতে কিওয়ার্ড ফোকাসের মধ্যে দিয়ে দেন যেটা অনেকবার বেশি ইউজ হয়েছে কিন্তু যেটা ফোকাস আসার দরকার ছিল না, ফর এক্সাম্পল আপনি একটা কিওয়ার্ড দিয়ে দিয়েছেন, একটা কন্টেন্ট লিখছেন, সেখানে মধ্যে বেস্ট ফুড শব্দটা অনেকবার লিখছেন, তো বেস্ট ফুডটাকে ফোকাস কিওয়ার্ড দিয়ে দিয়েছেন, সেটা মনে করেন কিওয়ার্ড ডেনসিটি চলে আসছে 5%। আপনি চিন্তা করে দেখবেন আসলে কি বেস্ট ফুড শব্দটাই ফোকাস কিওয়ার্ডে থাকা দরকার ছিল নাকি অন্য কোনো কিওয়ার্ড দরকার ছিল। তো চিন্তা ভাবনা করে বেস্ট ফুডটাকে হয় চেঞ্জ করতে হবে না কমাতে হবে। আর যদি সেটা কম হয় সেটা বাড়াতে হবে, বেশি হলে সেটা কমাতে হবে। আর যদি সেটা 2%-এর বেশি হয়, 2.5% হয়েছে, তাহলে আমার করণীয় কি থাকবে? এখানে এইগুলো হচ্ছে একটা রুলস, র্যাঙ্ক করার রুলস। আপনি যদি 2.5% না 3%ও দিয়ে দেন সেক্ষেত্রে আপনার কন্টেন্ট তো আর কেউ ডিলিট করে দেবে না, তবে আপনি র্যাঙ্কিংয়ে পিছায় থাকবেন। জি স্যার বুঝতে পেরেছি। আপনাকে কেউ বাধা দিবে না। আপনি হেলমেট ছাড়া রাস্তায় গাড়ি চালাইছেন এমন একটা রোডে যেখানে ট্রাফিক নাই, আপনাকে কেউ বাধা দিবে? যদি হেলমেটটা না, পরেন তাহলে স্যার। আপনার সেফটি, না পড়লে জি স্যার। যদি অ্যাক্সিডেন্ট হন তাহলে তো শেষ। ক্লিয়ার? জি স্যার এখন বুঝতে পেরেছি। জি স্যার। মানে আমরা এই কন্টেন্টটা লিখতেছি আসলে বায়ারের লাভের জন্যই তো। অবশ্যই বায়ারা যদি আপনি লাভ করে দেন, ওনার বায়ার আপনাকে ওনার বারবার কাজ দেবে। হ্যাঁ ওনার এটা যেন র্যাঙ্ক করে, মূলত এই জন্যই। আর যদি কোনো কারণে ফ্রিল্যান্সিং লাইফের শুরুতে একদম ইন্ডিয়ান বায়ার পেয়ে যান, আপনার ফ্রিল্যান্সিং করতে ইচ্ছে করবে না, কারণ সে প্রত্যেকটা অংশ একদম ভালো করে চেক করে 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 নিবে, আপনার জীবন বৃথা করে দিবে। আমাদেরকে গ্রাফিক্স এর শুরুতে ইন্ডিয়ান বায়ার থেকে দূরে থাকতে বলছে। না, এই যে বললাম আর কি, যদি একটা ইন্ডিয়ান বায়ার পেয়ে যান মনে করাই তাহলে তো দিলেন মনে আবার। করবেন যে লাইফটাকে সে একদম আপনার মোটামুটি হেল করে ফেলবে। মানে স্যার সে এক প্রকার জেনে বুঝেই তারপরও অন্যদেরকে দিয়ে না না, করানো সে তো তাই। জেনে বুঝে না, আসলে তারা আসলে কি জানো, লো প্রাইসে কাজ করাতে যায় তো, আর লো প্রাইসের বায়ার গুলো বেশি প্যারা দেবে। তো ঠিক আছে, বায়ার নিয়ে আমাদের কথা থাকবে, কোন বায়ার কিরকম, আমরা বায়ার কিভাবে চিনবো। হ্যাঁ, বায়ার আপনার সাথে এসইও নিয়ে যারা কাজ করে তাদের সাথে বায়ার বেশি সুদূরবুদুর করতে পারে না। কেন পারে না এটাও বলবো। এখন বললে আপনারা বায়ারকে আচ্ছা থ্রেট স্যার। দেবেন, হ্যাঁ আমি এই জন্য বলতেছি না, কিন্তু বায়ারকে কন্ট্রোলে রাখার কোনো কিছু টিপস আছে। বায়ার আপনার কথা শুনবে, আপনার টেনশন করতে হবে না। তো ঠিক আছে, আপনারা যদি বুঝে ফেলেন সবকিছু, অথবা যদি